তো দেখ জার্নাল করবো আজকে, জাস্ট একটু ছোট করে বলে দিই, মানে ছোট করে বলার কিছু নেই। এই ক্লিয়ার কথাটা বলেছিলাম, ডেবিট ক্রেডিটের রুলটা বলে দিচ্ছি। ক্লিয়ার বলেছিলাম না, CLEAR, ক্লিয়ার। C for capital, L for liability, E for expenses, A for assets and R for revenue। তো ধর A আর E একটা পার্টের মধ্যে পড়ছে, এটাও বলেছিলাম। অ্যাসেট আর এক্সপেন্সেস, এটা বাড়লে ডেবিট, এটা কমলে ক্রেডিট, ঠিক আছে। আর হচ্ছে CLR, এটা বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, ঠিক আছে। তো বলেছি, তো এটাই আর কি। একটি জার্নাল দেবো, তো ওকে জার্নাল করে দিতে হবে। তো এটার পাশে লিখে দিলাম, এটা কোনো অসুবিধা না। ঠিক আছে, একটা করে কোশ্চেন ঢুকছি। 1 নম্বর, মিস্টার রাম কতগুলো করানোর ইচ্ছা আছে হিসাব করে দেখি। 30 খানা আছে, 30 এক একটা করে যাচ্ছে, 30টা আছে। মিস্টার রাম started business, Mr. Ram started business, Mr. Ram started business with rupees 50,000, with rupees 50,000, মানে মিস্টার রাম বিজনেস স্টার্ট করেছে with rupees 50,000 as capital in cash, as capital in cash। ঠিক আছে, খুব সহজ জিনিস বলতে জানিস তোরা। বলছে মিস্টার রাম যখন বিজনেস স্টার্ট করেছে 50,000 টাকা নিয়ে এসেছে। বিজনেস স্টার্ট করার সময় 50,000 টাকা নিয়ে এসেছে। তার মানে বিজনেস স্টার্ট করার সময় যে 50,000 টাকা নিয়ে আসে, তাহলে 50,000 টাকা কোথায় এসেছে? বিজনেসে এসেছে। তাহলে বিজনেসে যদি 50,000 টাকা আসে, তাহলে বিজনেসে কি বেড়েছে? ক্যাশ টাকা বেড়েছে, ক্যাশ বেড়েছে। ক্যাশ আমাদের অ্যাসেট, তাহলে অ্যাসেট বেড়েছে। তাহলে দেখ অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তো এই যে বিজনেসে, এই যে রাম বিজনেসে 50,000 টাকা নিয়েছে। রাম হচ্ছে বিজনেসের মালিক। তো মালিক যে ব্যবসায় যে জিনিসটা নিয়ে আসে, মালিক যা নিয়ে আসে বিজনেস স্টার্ট করার সময়, তাকে কি বলা হয়? ক্যাপিটাল বলে। এটা বলেছি আমি। মালিক ব্যবসা শুরু করার সময় যে জিনিসটা নিয়ে আসে, সে ক্যাশ টাকাও নিয়ে আসতে পারে, আর অনেক কিছু নিয়ে আসতে পারে। মালিক ব্যবসা শুরু করার সময় যে জিনিসটা নিয়ে আসে তাকে বলা হয় ক্যাপিটাল। ঠিক আছে, মালিকের নাম না লিখে ক্যাপিটাল বলা হয়। মালিকের নাম না লিখে বলা হয় ক্যাপিটাল। তো এখানে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো আচ্ছা, টু ক্যাপিটাল কেন বললাম? ক্যাপিটাল নিয়ে আসছে মানে বিজনেস স্টার্ট করার সময় ব্যবসার মালিক 50,000 টাকা নিয়ে আসছে। তো ক্যাশ তো বিজনেসে আসলো 50,000 টাকা, কিন্তু টাকাটা কে নিয়ে আসলো? ব্যবসার মালিক নিয়ে আসলো। তো মালিককে মালিক না বলে, মালিক যদি না বলে বলতে হয় ক্যাপিটাল। তো এখানে দেখতে হবে ক্যাপিটাল ব্যবসার বাড়লো না কমলো? দেখ ক্যাপিটাল বেড়েছে, ক্যাপিটাল বাড়ছে। ছিল না আগে, এখন নতুন করে ক্যাপিটাল বাড়ছে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? এই করতে হয়। তো এখানে লিখো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? 50,000। 1 নম্বর। ঠিক আছে, 2 নম্বর বলছে রাম ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল। রাম ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল। রাম ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল, ঠিক আছে, অফ রুপিস 1 লাখ, অফ রুপিস 1 লাখ বাই। তো কি বলেছে? এই যে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো রাম, কিন্তু ব্যবসা বললো তোমার এই টাকায় আর ব্যবসা চলছে না, তোমাকে আরো টাকা নিয়ে আসতে হবে। বললো কত টাকা লাগবে? আমার প্রচুর টাকা লাগবে। কত টাকা লাগবে তুমি বলো? বলছে তোমাকে আরো 1 লাখ টাকা নিয়ে আসতে হবে। বললো ঠিক আছে, আমি 1 লাখ টাকা নিয়ে আসছি। তাহলে বিজনেসে কি আসবে? টাকা আসবে। আচ্ছা, এই যে রাম যে আরো 1 লাখ টাকা নিয়ে আসলো, আগে তো টাকা নিয়ে এসেছিল, এখন ও আবার টাকা নিয়ে আসছে। তাহলে আগে যে টাকাটা নিয়ে সেটা তো ক্যাপিটাল ছিল, আবার নিয়ে আসছে, এটাকে বলা হয় ফার্দার ক্যাপিটাল। তো বলেই দিই, যেখানে কোশ্চেনে বলে যায় ফার্দার ক্যাপিটাল। রাম মানে ওই টাকায় ব্যবসা চলছিল না, ওকে আরো টাকা আনতে বলেছে বিজনেস, ও আরো টাকা এনে দিয়েছে, যে নতুন করে যে আবার টাকা আনলো, এটাকে বলা হয় ফার্দার ক্যাপিটাল। তাহলে টাকাটা কে আনছে? টাকাটা কে এনেছে? ব্যবসার মালিক। আমি বলেছি ব্যবসার মালিক বিজনেসকে যা দেবে সেটাই তো ক্যাপিটাল।
ক্যাপিটাল কোনটা? বিজনেসের মালিক, বিজনেস যে জিনিসটা দেয় সেটাই তো ক্যাপিটাল। সে ক্যাশ টাকাও দিতে পারে, তারপর কোনো অ্যাসেট দিতে পারে, যাই দেবে সেটাই ক্যাপিটাল। তাহলে এটা দিয়েছে, ও 1 লাখ টাকা দিয়েছে, 1 লাখ টাকা ক্যাশ টাকা দিয়েছে না, ও চেক দিয়েছে। চেক মানে ব্যাংক, ব্যাংকের মাধ্যমে টাকাটা এসেছে। ও কি করেছে, রাম বলছে, রাম বিজনেসের নামে একটা চেক লিখে দিয়েছে, বুঝতে পারছিস? তো চেক লিখেছে, ওর পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে, তো ওখান থেকে একটা চেক লিখে দিয়েছে। কার নামে? বিজনেসের নামে চেক লিখে দিয়েছে। ঠিক আছে, তাহলে বিজনেসের নামে চেক লিখে দিয়ে চেকটা বিজনেস ভাঙালো, তাহলে বিজনেসের ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল, তাহলে বিজনেসের ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল, তাই তো? তাহলে ব্যাংক মানে অ্যাসেট, তাহলে অ্যাসেট বেরিয়ে যাচ্ছে মানে ডেবিট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এই 1 লাখ টাকা, এই টাকাটা কে দিয়েছে? তার ব্যবসার মালিক দিয়েছে। তো ব্যবসার মালিক যদি দেয়, মালিকের নাম না লিখে লিখতে হয় ক্যাপিটাল। তাহলে আবার বলবো, ক্যাপিটাল বাড়ছে না কমছে? ক্যাপিটাল বাড়ছে, কারণ মালিক আগে 50,000 টাকা ক্যাপিটাল দিয়েছে, এখন আবার আরো 1 লাখ ক্যাপিটাল, মালিকের ক্যাপিটাল আরো বেড়ে গেল, তাই না? তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে এই করতে হবে, 2 ক্যাপিটাল 1 লাখ বুঝে গেল? তাহলে বোঝা গেল তো? তোরা তো নিশ্চয়ই আমার ওই ক্লাসটা দেখেইছিস, তাহলে তো বুঝতে পারবি ক্যাপিটালের কনসেপ্টটা নিশ্চয়ই বুঝিয়েছিলাম। জার্নালে তো আমি বলেছিলাম চারটে যখন ভিডিও দেখতে, তো ক্যাপিটালের কনসেপ্টটা বুঝিয়েছিলাম। মালিকের নাম কখনো লিখতে নেই, বলেছিলাম মালিকের নাম কখনো লিখতে নেই। মালিকের নাম লেখার বদলে মালিকের নামের জায়গায় লিখতে হয় ক্যাপিটাল কথাটা ইউজ করতে, ঠিক আছে তো? তো ব্যবসা শুরু করার সময় টাকাটা কে নিয়ে আসে? মালিক নিয়ে আসে। তো অনেকে প্রশ্ন করতে পারে, স্যার টাকাটা নিয়ে আসলো মালিক, তো মালিকের নাম লিখে, মালিকের নাম লিখতে আমি বলেছিলাম মালিককে রেসপেক্ট দিয়ে ক্যাপিটালের কথাটা লিখতে, ক্যাপিটাল লিখতে, মালিকের নাম কখনো লেখা যায়, ঠিক আছে? তো এই কারণ হচ্ছে এটা, কারণ হচ্ছে ক্যাপিটাল। আর অনেকে বলে বিজনেস শুরু করার সময় টাকা নিয়ে আসলে তাকে ক্যাপিটাল বলে। আরে টাকাটাকে ক্যাপিটাল বলে? টাকা তো টাকাই, টাকা কি ক্যাপিটাল বলতে পারে? টাকাটা একজন নিয়ে আসে, যে নিয়ে আসে তাকে বলে ক্যাপিটাল। যে নিয়ে আসে তার নাম লেখার বদলে ক্যাপিটাল কথাটা ইউজ করা, তার নামের বদলে ক্যাপিটাল কথাটা ইউজ করা, ঠিক আছে? এখানে তাই বলেছি, দুটো পয়েন্ট বুঝে গেল তো? কোশ্চেন করতে পারে, অনেকে কোশ্চেন করে, যেটা বললাম ধর অনেকে স্টুডেন্ট বলে, আমি জিজ্ঞেস করলাম, বল বিজনেস স্টার্ট করার সময় ব্যবসার মালিক 1 লাখ টাকা নিয়ে এসছে, তো বললো তো ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক যে টাকাটা নিয়ে আসে তাকে ক্যাপিটাল বলে। কাকে ক্যাপিটাল বলে? টাকাটাকে? টাকা তো টাকাই, টাকাকে কোন ক্যাপিটাল বলে? আমার কাছে 500, 1000 টাকা, আমি ক্যাপিটাল বলতে পারি নাকি? টাকাকে ক্যাপিটাল বলে, কারণটা ক্যাপিটাল, টাকাটা কে নিয়ে এসছে সেটা ক্যাপিটাল, এটাকে ক্যাপিটাল বলে। তো এই যে অ্যান্সার গুলো আমরা ভুল বলি, ওটা ঠিক না, টাকাটাকে ক্যাপিটাল বলতে পারি। আচ্ছা 2 নম্বর হলো, বোঝা গেল মোটামুটি। 3 নম্বর, ডিপোজিটেড 10,000 ইনটু ব্যাংক। জিনিস দিচ্ছে 3 নম্বর, এর মানে ক্যাশ ডিপোজিটেড rupees 10,000 into bank, cash deposited rupees 10,000 into bank। তার মানে কি হচ্ছে? সোজা সাপটা হিসাব, একদম সোজা হিসাব। ধর আমি বিজনেস করছি, এটা আমার বিজনেস, দোকানে একটা ক্যাশ বাক্স আছে, দোকানে ক্যাশ বাক্স লকার আছে, সেখান থেকে কত টাকা? সেখান থেকে 10,000 টাকা বের করেছি, সেখান থেকে 10,000 টাকা বের করেছি। আচ্ছা ক্যাশ বাক্স থেকে যদি 10,000 টাকা বের করি, তাহলে ক্যাশ বাক্স হালকা হলো না ভারী হলো? হালকা হলো, মানে ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা বেরিয়ে গেল। ক্যাশ থেকে 10,000 টাকা বেরিয়ে গিয়ে কোথায় গেল? টাকাটা ব্যাংকে চলে গেল, তাহলে ব্যাংক বেড়ে গেল, ব্যাংকের ব্যালেন্স ভারী হয়ে গেল। তার মানে ক্যাশ কমলো, ব্যাংক বাড়লো, দুটোই আমার অ্যাসেট। একটা অ্যাসেট বাড়লো, একটা অ্যাসেট কমলো। কোন অ্যাসেটটা বাড়লো? ব্যাংক বাড়লো, ব্যাংক বাড়লো। তাহলে ব্যাংক বাড়ছে মানে লিখে গেছে, অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট কমলে ক্রেডিট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এগুলো কনসেপচুয়াল ব্যাপারগুলো বুঝতে হবে, কারণ আমরা যখন অঙ্ক করবো, অ্যাকাউন্টে যত অঙ্ক করবো সব জায়গায় এই জিনিসগুলো আসবে, তখন তার এগুলো বোঝানো সম্ভব হবে না, ঠিক আছে? তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 10,000, 10,000। 3 নম্বর হলো। 4 নম্বর, 4 নম্বর কি বলেছে? পারচেজ গুডস অফ রুপিস 15,000 ইন ক্যাশ। Purchases goods rupees 15,000 in cash। 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলেছে গুডস কেনা হয়েছে। কি বলেছে? গুডস কেনা হয়েছে rupees 15,000 in cash। আমাদের অ্যাকাউন্টেন্সিতে একটা কথা বলে, বারবার বলে, এটা তো ক্লাস 11 থেকে শিখিয়েছি। গুডস কিনলে পুরো অ্যাকাউন্টে কি ইউজ করা হয়? গুডস কিনলে পারচেজ, আর গুডস বেচলে তখন বলা হয় সেল। তাহলে এখানে গুডস কিনেছি, তাহলে কোন কথাটা ইউজ করা হবে? পারচেজ। এখন যদি আমি বলি পারচেজ,
CLEAR এর মধ্যে কোনটা পারচেজ, কোনটা এক্সপেন্স। পারচেজ হচ্ছে আমাদের খরচ। তাহলে এখন দেখতে হবে খরচ বাড়ছে না কমছে, পারচেজ করছে মানে খরচ বাড়ছে। তাহলে খরচকে বাড়াতে গেলে কি লেখা যায়, ডেবিট। তাহলে পারচেজটাকে ডেবিট করব, পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করব। ঠিক আছে। তাহলে গুডস কিনতে গেলে নিশ্চয়ই আমার টাকা পেতে একটা এফেক্ট পড়বে, টাকাতে একটা এফেক্ট পড়বে, ক্যাশে তো একটা এফেক্ট পড়বে। হ্যাঁ, যদি ক্যাশে কিনি তখনই টাকা এফেক্ট পড়বে, যদি বাকিতে কিনি তখন কিসে এফেক্ট পড়বে? যদি আমরা ক্যাশে গুডস কিনি, ক্যাশে নগদে যদি গুডস কিনি তখন ক্যাশে এফেক্ট পড়বে, আর যদি বাকিতে গুডস কিনি তখন ক্রেডিটার্স পরে বলছি, পরেরটাই আসবো, পরে এক্সাম্পলই পাবো। তার মানে ক্যাশে গুডস কিনেছি, তাহলে ক্যাশে গুডস কিনলে ক্যাশ টাকা দিয়ে গুডস কিনলে ক্যাশের ব্যালেন্স কমে যাবে। ক্যাশ আমার অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 15,000, 4 হয়ে গেল। 5 নম্বর কি বলেছে? একটা এতে দিইনি, লেখা হয়নি। অমল স্টার্টেড বিজনেস, অমল, তো অমল না, তো রাম ছিল না, রামই তো, রাম স্টার্টেড বিজনেস, রাম বিজনেস স্টার্ট করেছে। তারপর কি বলেছে, রাম স্টার্টেড বিজনেস ইন্ট্রোডিউসিং ক্যাপিটাল, ইন্ট্রোডিউসিং capital, introducing capital of rupees 50,000 in cash, of rupees 50,000 in cash, and rupees 2 lakhs by check. তো সোজা কোশ্চেন দিয়েছে না, ঠিক আছে, খুবই সোজা দিয়েছে। বলছে রাম স্টার্টেড বিজনেস, রাম একটা ব্যবসা শুরু করেছে, মানে রাম কে, রাম হচ্ছে ব্যবসার মালিক, একটা বিজনেস স্টার্ট করেছে। যে মালিক তাকে তো টাকা নিয়ে আসতে বিজনেস করতে গেলে, ও ইন্ট্রোডিউস করেছে বিজনেসে কি 50,000 টাকা ক্যাশ নিয়ে এসছে আর 2 লাখ টাকা চেক নিয়েছে। এই ক্যাপিটাল লেখা থাকুক না লেখা তো আমি এমনি বুঝিয়ে যাবো, এই বাদ দেন, ক্যাপিটাল মনে করো লেখাই নেই। রাম একটা বিজনেস শুরু করেছে, যে বিজনেস শুরু করবে এই বিজনেস শুরু করার সময় টাকা পয়সা নিয়ে আসতে হবে, তাই তো। কি নিয়ে এসছে, ও 50,000 টাকা ক্যাশ নিয়ে এসছে আর 2 লাখ টাকা চেক নিয়ে এসছে। চেক মানে, চেক আবার কি করে নিয়ে আসবে? আরে ও চেক বিজনেসের নামে একটা ইস্যু করেছে, তাহলে বিজনেস কি করবে, চেকটা ব্যাংকে ফেলবে, টাকা পেয়ে যাবে। তাহলে টাকা পেয়ে যাবে মানে ব্যাংকের ব্যালেন্সটা বেরিয়ে যাবে, মানে ওই বিজনেসে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যালেন্সটা বেরিয়ে যাবে। তার মানে কি হচ্ছে, বিজনেসে কি এসছে তুই বল, বিজনেসে কি এসছে? বিজনেসে ক্যাশ এসছে, হ্যাঁ কি না? বিজনেসে ক্যাশ এসছে কি আসেনি? রাম 50,000 টাকা ক্যাশ দিয়েছে, তাহলে কোথায় দিয়েছে? টাকাটা বিজনেসে দিয়েছে, বিজনেসে ক্যাশ এসছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেড়েছে মানে ডেবিট হচ্ছে, মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা। এটা কম্বাইন জার্নাল করছে, হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা। আর কি শুধু কি ক্যাশ টাকা দিয়েছে? না স্যার, একটা চেক দিয়েছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা 2 লাখ টাকা চেক দিয়েছে, 2 লাখ টাকা চেক দিয়েছে। তাহলে চেক কাকে দিয়েছে? বিজনেসকে দিয়েছে। তাহলে বিজনেস কি করবে? বিজনেস ওই যে একটা ব্যাংকে ফেলবে, 2 দিন 3 দিন পর চেকটা ক্লিয়ার হবে, তাহলে বিজনেসের ব্যাংকের ব্যালেন্সটা বেরিয়ে যাবে। তাহলে ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে মানে ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে যাচ্ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 2 লাখ টাকা। ঠিক আছে, এবার দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। তো আমরা বলে দিলাম ডবল এন্ট্রি সিস্টেম মানে ডুয়াল অ্যাসপেক্ট। আমার বিজনেসে ক্যাশ বাড়লো এত, ব্যাংক বাড়লো এত, তখন বিজনেস জিজ্ঞাসা করলো কেন এগুলো বাড়লো কেন? তার কারণটা কি? কারণটা হচ্ছে মালিক এইগুলো দিল, এটাই তো কারণ। কারণটা কি? মালিক এইগুলো দিল। তা মালিক এইগুলো দিল, তাই মালিকের নাম না লিখে ক্যাপিটাল কথা লিখতে হবে, এই তো কারণ। লজিক এইগুলো, আর কিছু না। ডবল এন্ট্রি সিস্টেম মানে ডুয়াল অ্যাসপেক্ট, কি আসলো বা কি গেল এবং এই আসা যাওয়ার পিছনে কারণটা কি। এই যে এখনটা লিখো কারণ, কারণটা হচ্ছে ক্যাপিটাল। 50 আর 2 লাখের কারণ হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে। কারণ যে বলিস না যে মালিক ক্যাপিটাল নিয়ে এসছে, বলি না বিজনেস স্টার্ট করার সময় মালিক যে টাকা নিয়ে এসে ক্যাপিটাল বলে। আরে আমি একটা ব্যবসা শুরু করলাম, 1 লাখ টাকা নিয়ে আসলাম, 1 লাখ টাকা কি ক্যাপিটাল হতে পারে? তাহলে টাকা কোনটা? 1 লাখ তো টাকা, টাকা যেমন তুই নোটটা ধরতে পারবি, টাকা টাকা এটা টাকা, কিন্তু ক্যাপিটাল কি ধরতে পারবি? এ কি ক্যাপিটাল? তুই রিয়ালাইজ করিস এটা ক্যাপিটাল, ক্যাপিটালকে ধরতে পারবি না তুই, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যাপিটাল, তাহলে লিখো কি টু ক্যাপিটাল অ্যাকাউন্ট।
2.5 লাখ। জিনিসগুলো বুঝতে হবে। দেখবি অনেকে বলে কি বিজনেস শুরু করার সময় মালিককে টাকা নিয়ে স্টার্ট ক্যাপিটাল বলে, ঠিক বলে? ঠিক না। ব্যবসা শুরু করার সময় যে টাকা, তাহলে আমি যে কোনো দোকানে একটা যদি ক্যাশ টাকায় ক্যাপিটাল হয়, তাহলে কি আমি তো 500 টাকা বের করলাম ক্যাপিটাল, হয় কখনো? সম্ভব নয়, এটা ভুল। তাহলে আমরা ভুল জানতে হবে, তাই না? এটা মাথায় রাখতে হবে। বিজনেস স্টার্ট করার সময় মালিক যেই টাকাটা নিয়ে আসে সেটাও টাকাই, কারণটা কে নিয়ে আসছে সেটাকে ক্যাপিটাল বলে। কারণটা ক্যাপিটাল, কারণ হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, হয়ে গেল সব কটা টাকা আছে? সবার টাকাই হবে না? এবার মুছি 5টা হয়ে গেল, 6 নম্বরে চলে আসছে। এইগুলো যেহেতু তোরা এখন বিকম করছিস, ফার্স্ট সেমিস্টার করছিস, এগুলো তোরা ক্লাস 11 শিখে এসেছিস, তার একটু মানে রিকল করে দিচ্ছি, মনে করে দিচ্ছি, ঠিক আছে তো? এখন তো আমাদের অত জানার দরকার নেই। আর আমি তো জার্নালে তো 4টে ভিডিও দিয়ে দিয়েছি খুব ভালো করে বোঝার জন্য, ব্যাস, আর দরকার নেই। কারণ আমি কেন পড়াচ্ছি, বারবার বলছি, এগুলো কেন পড়ানোর একটাই কারণ, আমাদের রেক্টিফিকেশন নালে খুব অসুবিধা হবে, ঠিক আছে? শুধু রেক্টিফিকেশন অনেক চ্যাপ্টার করতে লাগবে জার্নাল, ঠিক আছে? এগুলো আমাদের জানতে হবে। এবার কি লিখবি? পারচেজ গুডস অফ রুপিস 75,000, কত নম্বর হবে এটা? চল, purchases goods of rupees 75,000, purchases goods of rupees 75,000, ঠিক আছে? against check, against check মানে বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, মানে বুঝতে পেরেছি। আপনি যে গুডসটা কিনেছেন সেই গুডসটা চেকের মাধ্যমে পেমেন্ট করেছেন, তুই বুঝতেই পারছিস? তাহলে গুডস কিনেছি, গুডস কিনলে কোন কথাটা ইউজ করা হয়? পারচেজ। পারচেজ বিজনেসের খরচ, তাহলে খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাহলে পারচেজটা ডেবিট হয়ে গেল। কিন্তু পেমেন্টটা করছে কিসের মাধ্যমে? স্যার চেক, মানে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছে। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। ব্যাংক অ্যাসেট, অ্যাসেট কমাতে গেলে পেইড করতে হবে, পারচেজ টু ব্যাংক। লিখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 75,000, 75,000। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ব্যাংক অ্যাকাউন্ট 75,000, 75,000 বোঝা যাচ্ছে? 7 নম্বর, 7 নম্বর কি বলেছে? বলছে পারচেজ গুডস অফ রুপিস 5,000, তাহলে পারচেসেস গুডস অফ রুপিস 5,000, গুডস কিনেছি 5,000 টাকা দিয়ে, ইন ক্যাশ, ক্যাশে গুডস কিনেছি, ফ্রম রমেশ। তো যেহেতু এটা শেখালাম, এখানে কি বলেছে আমি আবার বলছি, গুডস কিনেছি। গুডস কিনলে আমাদের অ্যাকাউন্টসে কোন কথাটা ইউজ করা হয়? পারচেজ। পারচেজ আমাদের খরচ, তাহলে খরচ বাড়ছে মানে ডেবিট, তো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট লিখতে হবে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট লিখতে হবে 5,000 টাকা। কিন্তু গুডসটা কিনেছি কার থেকে বলতে পারবি? গুডসটা কিনেছি রমেশের থেকে। কিন্তু এবার যে গুডসটা দোকানে কিনতে গিয়ে সেটা কিসে কিনেছি? নগদে কিনেছি না বাকিতে, মানে ক্যাশে কিনেছি নাকি ধারে কিনেছি? হ্যাঁ, ক্যাশে কিনেছি। তো যেহেতু গুডসটা ক্যাশে কিনেছি, তাই এখানে নামের কোনো রেলিভেন্টই নেই, নাম ফালতু দিয়েছি। আমি যখন আজকে যদি কোনো দোকান থেকে যদি ক্যাশ টাকা দিয়ে গুডস কিনে আনি, সে কি আমার নাম খাতায় লিখে রাখবে? কোনোদিন লিখে রাখবে? ক্যাশ টাকা দিয়ে দিয়েছি। তো নামটা কখন দরকার ছিল? যদি ক্যাশ না বলতো, বাকি হলে নাম। দেখিস না, আমরা কোনো দোকান থেকে কিছু বাকিতে কিনে আনি, আমাদের নাম লিখে রাখে কেন? বাকিতে কিনেছি বলে নাম লিখে রাখে, ক্যাশে কিনলে কখনো নাম লিখবে না, ঠিক আছে তো? তাই যেহেতু এখানে ক্যাশ দিয়ে, তাই নাম কোনো আসলো না। তো ক্যাশ দিয়েছে মানে ক্যাশের মাধ্যমে আমি কোনো দোকানে গেছি, গুডস কিনতে 5,000 টাকার গুডস কিনেছি ক্যাশ টাকা দিয়ে, তাহলে আমার ক্যাশ বেড়ে গেছে না ক্যাশ কমে গেছে? ক্যাশ কমে গেছে, ক্যাশ কমে গেছে। অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, লিখো টু ক্যাশ অ্যাকাউন্ট। 5,000 5,000 হয়ে গেল। 8 নম্বর, এবার কি করবো? 8 নম্বর, ঠিক আছে? 8 নম্বর এন্ট্রি কি বলে দিই? বলে দে পারচেজ গুডস অফ রুপিস 75,000, পারচেজ গুডস অফ রুপিস 75,000 ফ্রম রমেশ, ফ্রম রমেশ। এখানে কোশ্চেনে বলে যে গুডস কিনেছি। আচ্ছা, গুডস কিনেছি কার থেকে? রমেশের থেকে। এবার আমাকে বলে যে গুডস কিনেছি রমেশের থেকে, সেটা কি নগদে কিনেছি না বাকিতে কিনেছি? বাকিতে, কারণ ক্যাশ তো বলে দেয়নি।
ক্যাশ তো বলে দেয়নি, যদি নগদে হতো তাহলে বলে দিত হ্যাঁ নগদে, ঠিক আছে তো? বোঝা গেল কি বললাম? দেখ, পারচেজ গুডস 75,000 ফ্রম রমেশ, রমেশের থেকে গুডস কিনেছি, ক্যাশে কিনেছি না বাকিতে কিনেছি? বাকিতে কিনেছি, কেন? যেহেতু পার্টির নাম লেখা আছে, ঠিক আছে তো? তার মানে আচ্ছা বলতে পারি আমরা যাদের থেকে গুডস ধারে কিনি, বাকি মানে তো ধার, যাদের থেকে গুডস ধারে কিনি তাদেরকে কি বলে? ক্রেডিটার। যাদের থেকে আমরা গুডস ধারে কিনি তাদেরকে বলে ক্রেডিটার। তো ক্রেডিটার আমাদের কোনটার মধ্যে পড়ে? এতগুলোর মধ্যে তো জানিস, লাইবিলিটি। ক্রেডিটার্স হচ্ছে লাইবিলিটি। তার মানে যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে ক্রেডিটার্স বলে, ক্রেডিটার্স হচ্ছে আমাদের লাইবিলিটি। তো লাইবিলিটি আমার বাড়ছে না কমছে? বাড়ছে। তো লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হবে। তার মানে এখানে ক্রেডিটার্সটা কি হলো? ডেবিট হলো না ক্রেডিট হলো? ক্রেডিটার্সটা ক্রেডিট হলো। তাহলে ডেবিট কি? স্যার গুডস কিনেছেন মানে পারচেজ, পারচেজ খরচ ডেবিট। তাহলে জার্নালটা কি হওয়া উচিত শুনে নেন, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। কিন্তু এখানে ক্রেডিটার্সটাকে রমেশ, তাই পারচেজ টু রমেশ। বুঝা গেল? প্রপারলি বলে দিলাম, প্রপার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু রমেশ অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি রমেশ না লিখে রমেশই তো ক্রেডিটার্স, রমেশই তো ক্রেডিটার্স। আমি ক্রেডিটার্সটা পুরো ভালো করে বোঝালাম, তারপর বললাম রমেশ। পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট কেন কেন স্যার এখন যে বলতে স্যার আপনি কেন ক্রেডিটার্স কেন লিখবেন না? দেখ, ক্রেডিটার্স মানে কি? আমি অনেকের থেকে ধারে গুডস কিনি, সবাইকে ক্রেডিটার্স বলি, পার্টিকুলার যার থেকে ধারে গুডস কিনি তার নামটা লিখি, তার নামটা লিখি। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 75,000 টাকা টু রমেশ অ্যাকাউন্ট 75,000 টাকা। 9 নম্বর কি বলেছে? 9 নম্বর বলে গুডস কস্টিং ₹7,500 রিটার্ন টু রমেশ। গুডস কস্টিং ₹7,500 রিটার্ন টু রমেশ। আমি রমেশের থেকে গুডস কিনি, কার থেকে গুডস গুলো কিনছিলাম? রমেশের থেকে গুডস কিনছিলাম। কিছু গুডস খারাপ বেরোতে পারে, আরে গুডস কিনে সব গুডস ভালো বেরোবে এমন হতে পারে? খারাপ তো বেরোতে পারে, ডিফেক্ট বেরোতে পারে। ডিফেক্ট বেরোলে আমি কি করবো? গুডস গুলো ফেরত দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো। গুডস খারাপ বেরোলে চলো, গুডস খারাপ বেরিয়ে ফেরত দিয়ে দেবো। তার মানে এবার বুঝতে হবে, গুডস খারাপ বেরিয়েছে ওকে ফেরত দিয়েছি। কাকে ফেরত দিয়েছি? রমেশকে। তার মানে রমেশ আমার কাছে কি করতো? রমেশ টাকা পেত। রমেশের থেকে ধারে গুডস কিনেছিলাম, 75,000 টাকার গুডস রমেশের থেকে ধারে কিনেছিলাম, ও আমার কাছে টাকা পেত, ও তো আমাকে টাকা পেত। তো দেখ, যেহেতু গুডস খারাপ বেরিয়েছে ওকে আমি গুডস ফেরত দিয়েছি। কত টাকার গুডস ফেরত দিয়েছি? স্যার 7,500 টাকার গুডস ফেরত দিয়েছি। তাহলে 7,500 টাকা কি ওকে আমি দেবো না? তার মানে রমেশ আমার কাছে, তাকে ভালো করে বলছি, রমেশ আমার কাছে পেত 75,000 টাকা। রমেশ আমার কাছে পেত কত? 75,000 টাকা। আগে ছিল রমেশের থেকে ধারে গুডস কিনেছিলাম 72,000 টাকা, রমেশ আমার এত টাকা পেয়েছে 72,000 টাকা। কিন্তু 7,500 টাকার গুডস ওকে ফেরত দিয়ে দিলাম, কেন? খারাপ। তাহলে এই 7,500 কি আমি আর দেবো না? তাহলে কি হবে? 7,500 কি হবে? বাড়বে না কমবে? কমবে। তাহলে 75,000 টাকা কি ছিল? স্যার ক্রেডিটার্স, ক্রেডিটার্স ছিল 75,000 টাকা আমার কাছে রমেশ পেত, অর্থাৎ এই টাকাটা ওকে দিতে হবে, মানে লাইবিলিটি ছিল এটা। কিন্তু তার মধ্যে আমাকে এত টাকা দিতে হবে না, তখন আমাকে বাকি টাকা দিতে হবে। তখন এই 7,500 টাকার জন্য আমার লাইবিলিটি বাড়লো না কমলো? কমলো। তাহলে লাইবিলিটি কমাতে গেলে কি করতে হবে? ডেবিট করতে। এখানে লাইবিলিটির নাম রমেশ, রমেশকে ডেবিট করতে, রমেশকে ডেবিট করবো। রমেশ অ্যাকাউন্ট ডেবিট 7,500 টাকা। ঠিক আছে তো? ডেবিট করলো, রমেশকে ডেবিট করলাম তো। এবার বিজনেস না আমাকে জানতে চাইছে তুমি কেন রমেশকে ডেবিট করলে? আমি তখন তাকে অ্যান্সার দেবো, বলছে না রমেশের থেকে তো গুডস কিনেছিলাম, কিছু গুডস খারাপ বেরোলো ওকে ফেরত দিয়েছি, তাই ওকে ডেবিট করলাম। ও আচ্ছা, কারণটা হচ্ছে গুডস খারাপ বেরিয়েছে, অর্থাৎ গুডস রিটার্ন করে দিয়েছি, তাই তো? অ্যাকচুয়ালি পারচেস তো 75,000 টাকা আমাদের খরচ, পারচেস তো খরচ। কিন্তু আমি না এখন খরচ বলবো 75,000 টাকা খরচ বলতে পারি না। কেন খরচ 75,000 টাকা নয়? তার মধ্যে 7,500 টাকার গুডস রিটার্ন করে দিয়েছি। তাহলে খরচ বাড়লো না কমলো? খরচ কমলো। তাই খরচকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে এখানে খরচ কমার নাম পারচেসেস রিটার্ন। তুই যদি এখানে না ভুল করেও যদি টু পারচেসেস লিখিস, ভুল না, কিছু ভুল না, টু পারচেস কেন লিখবো? আমি এখানে পারচেস ডেবিট করেছিলাম, খরচ বেড়েছিল, এখন খরচ কমছে, মানে স্যার উল্টে যাবে, পারচেস ক্রেডিট হয়ে গেল। এটাকে খুব সুন্দর করে সাজাতে গেলে, সাজিয়ে যদি লিখি তখন বলবো পারচেস রিটার্ন। কেন? আমি কি এই পারচেস ক্রেডিটটা মানে কি মানে করছে? রিটার্ন, তাই লিখবো পারচেসেস রিটার্ন, বা এই আরেকটা নাম রিটার্ন আউটওয়ার্ড। কত টাকা? 7,500, 7,500। 10 নম্বর কি বলেছে? সেল গুড
সেল গুডস ফর রুপিস 25,000। কি বল কিছু বলবি? কোথায় এটা 25,000 বলে যে সেল গুডস, কি বলে যে সেল গুডস 25,000। কত টাকা গুডস বেচেছি? কত টাকা দিয়ে গুডস বেচেছি? 25,000 টাকা দিয়ে ইন ক্যাশ। আচ্ছা গুডসটা কিসে বেচেছি? নগদে বেচেছি না বাকি বেচেছি? ক্যাশ, মানে নগদে বেচেছি। তাহলে আস্তে আস্তে বুঝবো আমাদের অ্যাকাউন্টেন্সিতে গুডস বেচলে তখন কোন কথাটা ইউজ করা হয়? সেলস। আর সেল মানে কি? সেল মানে বিক্রি করা, মানে সেল কি আমার ইনকাম না? এর মধ্যে কোনটা বলবো স্যার? সেল রেভিনিউ, ইনকাম, তাই তো? তাহলে এখানে এই সেলের ফলে আমার ইনকাম বাড়ছে নাকি কমছে? সেল হলে আমার ইনকাম বাড়ছে, এই যে রেভিনিউ, রেভিনিউ মানে ইনকাম, ইনকাম বাড়লে কি হয়? ক্রেডিট। তাহলে সেলটা হবে ক্রেডিট, এটা বুঝলাম সেল হবে ক্রেডিট। ডেবিট কি হবে বলছি? এই যে গুডস বেচেছি, গুডস বেচলে কি আসে? দেখ আমি একটা দোকান খুলি, দোকান খুলে গুডস বেচলাম, তাহলে আমার কাছে টাকাই আসলো, টাকাই তো আসলো, ক্যাশ টাকা আসছে, ক্যাশ আমার অ্যাসেট, অ্যাসেট বাড়লো না কমলো? বাড়লো। তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, বাস ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে? কোথাও কি অসুবিধা হবে বলবি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত? 25,000 25,000। দেখ 30টা করাবো বললাম, 10টা করে দিলাম, হয়ে যাবে? তাহলে বুঝবো। অ্যাকাউন্টস এর আন্ডারে বেসিক্যালি যে জার্নালগুলো হয় সেই জার্নালগুলো সব তুলে ধরলাম, ঠিক আছে? এইগুলোই হবে, ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় দিকে, ঠিক আছে? ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় দিকে। 12 নম্বরটা কি বলেছে? 11 নম্বর সোল্ড গুডস, লাইক সোল্ড গুডস ফর রুপিস 50,000। sold goods for 50,000 against check, against check। তার মানে আমি গুডস বেচেছি কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। চেক দিয়ে বেচি, মানে ক্যাশে না, আগেটা যেমন ক্যাশে ছিল এবার চেক। তাহলে গুডস বেচলে কি কথাটা ইউজ করা হবে? সেল। সেল, সেল হচ্ছে মানে ইনকাম, ইনকাম বাড়লে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে ইনকাম হচ্ছে, মানে ক্রেডিট করব। কাকে ক্রেডিট করব? সেলকে ক্রেডিট করব, ঠিক আছে? ডেবিট, এই যে আমি সেলটা করলাম কিসের মাধ্যমে সেল করলাম? ক্যাশ টাকা পেয়েছি সেল করে না, আমাকে চেক দিয়েছে, চেক দিয়েছে মানে চেকটা কোথায় ফেলবো? চেকটা ব্যাংকে জমা করবেন, ব্যাংকে জমা করলে আপনার যে বিজনেসে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে। তার মানে ব্যাংক আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে যাচ্ছে মানে অ্যাসেটকে ডেবিট করতে হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, বুঝা গেল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, তাহলে হয়ে গেল। বারো নম্বর বলে যে সোল্ড গুডস টু বিক্রম, লেট সোল্ড গুডস টু বিক্রম। sold goods to Bikram for rupees 10,000 for cash। কি বলেছে? আমরা গুডসটা কাকে সরি তোর কাকে বেচেছি? গুডসটা বিক্রমকে বেচেছি, বিক্রমকে বেচেছি। কিসের মাধ্যমে বেচেছি গুডসটা? কেন আমি যখনই দোকান খুলবো না, আমি দোকানে যে কাস্টমারকে গুডস বেচবো সে আমি ক্যাশেও বেচতে পারি, ধারেও বেচতে পারি। লাইন করে বুঝতে হবে এটা কি ক্যাশে নাকি ধারে, এটা ভালো করে বলতে হবে। এখানে বলে দিয়েছি যে আমি গুডসটা বিক্রমকে বেচেছি, ক্যাশে বেচেছি, ক্যাশের মাধ্যমে। তাহলে ক্যাশের মাধ্যমে যদি গুডস বেচি তাহলে বিজনেসে ক্যাশ আসছে, ক্যাশ তোমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে মানে ডেবিট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, তাহলে লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? টু এই আমি গুডস বেচলে কি হয় স্যার? গুডস বেচলে মানে সেল কথাটা ইউজ করা হবে, আর সেল গুডস বেচেছি মানে মানে ইনকাম হয়েছে, ইনকাম তো ক্রেডিট হয়, তাই না? টু সেলস ক্রেডিট 10,000
10,000। 13 নম্বর বলছি sold goods to Ashutosh, sold goods to Ashutosh for rupees। আশুতোষকে গুডস পেয়েছি কত টাকা দিয়ে? 20,000 টাকা। এই জিনিসগুলো আমাকে পুরো বুঝতে হবে। যেমন রেক্টিফিকেশন করতে গেলে এরকমই ছোট ছোট জিনিস থাকবে, এই ছোট ছোট জিনিসগুলো আমি ভালো করে না বুঝি তো রেক্টিফিকেশন করতেই পারবো না কিন্তু। ঠিক আছে, তো দেখ কি বলে যে সোল্ড, এখানে বলছে সোল্ড গুডস টু আশুতোষ ফর রুপিস 20,000, মানে আমরা আশুতোষকে গুডস দিয়েছি। আচ্ছা লাইন পড়ে তোরা কি বুঝতে পারছিস এটা কিসে বেচেছি? ক্যাশে বেচেছি না ধারে ক্রেডিটে বেচেছি? ক্রেডিটে বেচেছি। দেখ শোন একটু, এখানে যদি না বলেই তো, আচ্ছা দেখ এখানে যেহেতু কোশ্চেনের নাম বলে, পার্টির নাম বলে, তাই ধরে নিলাম ক্রেডিটে। পার্টির নাম না বলে তুই বলতে পারতি ক্রেডিটে, বলা সম্ভবই ছিল না। পার্টি যখনই ধারে বেচা হবে তখন পার্টির নাম বলে দেবে, ধারে বেচলে বা ধারে কিনলে পার্টির নাম বলে দেবে। তার মানে পার্টির নাম যদি বলে দেয় তাহলে ভাববি ধারে। ঠিক আছে, হ্যাঁ স্যার পার্টির নামও আছে ক্যাশও আছে, তখন ক্যাশ। তার মানে কি বলেছে? সোল্ড গুডস টু আশুতোষ ফর রুপিস 20,000। আশুতোষকে আমরা 20,000 টাকার গুডস বেচেছি। ঠিক আছে, কিসে বেচেছি? ধারে বেচেছি, তাই তো, ধারে গুড বেচেছি। আচ্ছা যাদেরকে আমরা ধারে গুড দিই তাদেরকে কি বলে? ডেটার্স। যাদেরকে আমরা ধারে গুড দিই তাদেরকে বলে ডেটার্স। তো ডেটার্স আমাদের কি শিখেছি? যাদেরকে ধারে গুড পেয়েছি তাদেরকে আমি আজকে তো টাকা পেলাম না, তাদের থেকে পরবর্তী সময় টাকা পাবো। তা পরবর্তী সময় টাকা পাবো মানে অবশ্যই টাকাটা পাবো, এটা আমারই টাকা, অধিকার আমার, অ্যাসেট। তো ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট। আর শিখেছি ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট। তার মানে এখানে অ্যাসেট কি বাড়ছে না কমছে? অ্যাসেট বাড়ছে। তো অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। সেই অ্যাসেটটার নাম কি এখানে? আশুতোষ। এখানে অ্যাসেট বলতে আশুতোষ, মানে এখানে আশুতোষ হচ্ছে আমাদের ডেটার্স। আশুতোষ হচ্ছে আমাদের ডেটার্স, তাই ডেটার্স না লিখে আশুতোষের নাম লিখি। এরকম লিখবি তো, যদি মনে হয় ডাউট হয়, অনেকে করে ডেটার্স লিখলো ব্যাকেট আশুতোষ করে দিল, ব্যাপারটা দেখি তাহলে বুঝতে অসুবিধা হয় না। কারণ আশুতোষ অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা। আর গুড সোল্ড হচ্ছে, গুড সোল্ড মানে সেল কথাটা ইউজ করা হবে। সেল তো ইনকাম, ইনকাম বাড়ছে মানে ক্রেডিট, লিখো টু সেলস 20,000। চোদ্দ নম্বরটা কি বলেছে? আশুতোষ রিটার্ন দ্য গুডস। কত টাকা? 5,000 টাকা। আচ্ছা আমি যেই গুডস গুলো আশুতোষকে বেচলাম, খারাপ বেরোতে পারে তো গুডস, খারাপ বেরোলে কি করবে? গুডস গুলো ফেরত পাঠাবে। আচ্ছা আমরা আশুতোষের কাছে কত টাকা পেলাম? এটা দেখ, আশুতোষ কত টাকা পেলাম? 20,000 টাকা পেলাম। আশুতোষের কাছে 20,000 টাকা পেলাম। ঠিক আছে, আর আশুতোষ আমাকে 5,000 টাকার গুডস ফেরত পাঠিয়ে দিল। তার মানে এখন বর্তমানে আমি আশুতোষের কাছে কত টাকা পাই? 15,000 টাকা। তাহলে আশুতোষের ব্যালেন্স বাড়লো না কমলো? কমলো। আশুতোষ আমাদের কে ছিল? আশুতোষ কে ছিল? স্যার ডেটার্স, মানে অ্যাসেট। অ্যাসেট ছিল, তাহলে অ্যাসেট বাড়লো না কমলো? কমলো। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট। তার মানে এখানে ক্রেডিট কে হবে? স্যার আশুতোষ ক্রেডিট হবে, তাই তো? হ্যাঁ কি না? আমি এতক্ষণ ধরে চিৎকার করে করে বলছিলাম আমাদের ইনকাম কত, মানে সেল। আমি এতক্ষণ ধরে চিৎকার করে কথা বললাম ইনকাম কত? 20,000 টাকা। আমি কি এখন বলতে পারি আমার ইনকাম 20,000 টাকা? 20 মধ্যে 5 রিটার্ন হয়ে গেছে, তার মানে আমার এখন ইনকাম কত বলবো? 15,000 টাকা। তাহলে 20 থেকে 5 কি করলাম? মাইনাস করলাম। তার মানে ইনকামটা মাইনাস করলাম, মানে ইনকামটা কমালাম। এই দিক টাকা, এই যে রেভিনিউ, ইনকামটা কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে। তাহলে কি লিখবো? সেল রিটার্ন। বুঝা গেল? সেল রিটার্ন। সেল রিটার্ন আরেকটা নাম হচ্ছে রিটার্নিং ওয়ান। ঠিক আছে, বোঝা গেল এটা? ঠিক আছে, এই জার্নালগুলো সব মাথায় রাখবি, মানে এগুলো সব রেক্টিফিকেশন ভরে ভরে আছে। যেমন এই এন্ট্রি প্রচুর থাকবে, এরকম এন্ট্রি থাকবে। মানে রেক্টিফিকেশন করা মানে কি? শুধু এইটাই জানতে হবে, এটার সঙ্গে আর এই সঠিক জানা যদি আমি না জানি তাহলে যেটা ওরা ভুল করে সেটা আমরা বুঝতে পারবো। সুতরাং সঠিক জানাটা খুব জরুরি। 15 নম্বর লেখ, পেড স্যালারি রুপিস 20,000 ইন ক্যাশ। পেড স্যালারি রুপিস 15,000, দেখো
ইন ক্যাশ। আচ্ছা, কেউ কি বলতে পারি জার্নালটা কি হবে? স্যালারি টু ক্যাশ। আমি লিখে দিলাম, তোদের কথা মতো শুনে লিখে দিলাম। তোরা যা বললি তোদের কথা শুনে লিখে দিলাম স্যালারি টু ক্যাশ। এবার আমি না সত্যি কথা বলতে আমি না বুঝলাম না কেন স্যালারি টু ক্যাশ হলো। আমি তো মাথায় ঢোকে না এই জিনিসগুলো। স্যালারি আমাদের এক্সপেন্সেস, আর এক্সপেন্সেস বাইরে ডেবিট হয়, তাই স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হলো। আর ক্যাশও আমাদের অ্যাসেট, তাই অ্যাসেট কমছে, তাই ক্যাশ ডেবিট হলো। ঠিকই বললো। অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা, ধর এটা ধর জুলাই মাস শেষ চলছে, সাপোজ ধর এই মাসে ধর ইন্টারভিউতে আসলো একটা স্টুডেন্ট না একটা এমপ্লয়ি ইন্টারভিউতে আসলো চাকরি করার জন্য, ঠিক আছে? তো ও বললো কবে থেকে জয়েনিং, আগস্ট মাস থেকে জয়েনিং। তো আগস্ট মাসে কাজ করবে, আগস্ট মাসের 1 তারিখ থেকে কাজ করা শুরু করলো, 31 তারিখ অব্দি কাজ করলো, ঠিক আছে? 31 তারিখ অব্দি কাজ করলো, তারপর পরের দিন আবার কাজ চলে আসলো সেপ্টেম্বর মাসের 1 তারিখে। তো কোম্পানির যে ক্যাশ কাউন্টার ওখানে বললো এরকম হাত পেতে কি বললো, আমার মাইনা দাও। বলছি কেন মাইনা দেবো কেন? বলছি এই যে সারা মাসে কাজ করলাম তার মাইনা। তো তখন ক্যাশ বাক্স থেকে যে ক্যাশ কাউন্টারে যে বসে সে না কত টাকা, 15,000 টাকা বের করে ওকে দিয়ে দিল। 15,000 টাকা বের করে হাতে ক্যাশ দিয়ে দিল। সঙ্গে সঙ্গে বিজনেস আবার ওই ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করলো, বিজনেস বা বল অ্যাকাউন্টেন্ট তো ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি বাক্স থেকে কেন 15,000 টাকা বের করলে? তুমি 15,000 টাকা কেন বের করলে? কি কারণে 15,000 টাকা বের করলে? বলে ও যে সারা বছর যে সারা মাস যে আমার কাছে কাজ করলো তার বদলে ওকে কিছু দিতে হবে তো, রিটার্ন ওকে কিছু দিতে হবে তো। বলছে আচ্ছা, ও তুমি যে বিজনেসের ক্যাশ বাক্স থেকে 15,000 টাকা বের করলে তার এই কারণে তুমি বের করেছে, যেহেতু ওর থেকে কাজ করিয়েছে তাই ওকে টাকা দিবে। কারণটা হচ্ছে স্যালারি। আমার যে বিজনেসে যে ক্যাশ বাক্স আছে সেখান থেকে 15,000 টাকা বের করে দিয়ে দিয়েছি। 15,000 টাকা বের করেছি মানে ক্যাশ কমে গেছে, ক্যাশ অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হয়। 15,000 টাকা ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। প্রশ্ন হলো অ্যাকাউন্টেন্ট জিজ্ঞাসা করলো ক্যাশিয়ারকে তুমি কেন 15,000 টাকা বের করলে? তখন ও বললো যে দেখো না, ও তো সারা মাস আমার কাছে কাজ করলো, তাই ও টাকা চাইছে, ওকে টাকা দিতে হবে। আচ্ছা, তার মানে তুমি ওর থেকে কাজ নিয়েছো তাই ওকে পেমেন্ট করছো, অর্থাৎ ওর থেকে তুমি বেনিফিট নিয়েছো তাই ওকে পেমেন্ট করলো। বেনিফিট নেওয়াকে খরচ বলে, এই কারণে খরচটাকে ডেবিট করবে, ঠিক আছে? তো বুঝতে হবে কেন খরচ, কারণটা বুঝতে হবে। চলে গেল, তো এটা হয়ে গেল। এবার দেখলে কত নম্বর হবে? 16। পেড ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, পেড electricity expenses, rupees 2,000 in cash. তো নরমাল ব্যাপার, আমরা ধর এই যে কারেন্ট গুলো ইউজ করছি, তাই না? লাইট ফ্যান চালাচ্ছি, এসি চালাচ্ছি, তো ইলেকট্রিক বিল আসে। তো কে কে দেয় আমার ইলেকট্রিক বিল? কোন বোর্ড আছে, কোন বোর্ডের থেকে আছে জানিস? সিএসসি। তাই ইলেকট্রিক ওটা আমাদের বোর্ড সিএসসি। তো দেখ তেমনি ধর এই মাসে ধর বিজনেস করছি, ধর এই মাসে বিজনেস হয়ে ধর এই মাসে ধর আমার প্রচুর ইলেকট্রিক বিল আসছে। কত টাকা বিল আসছে? সাপোজ 2,000 টাকা ইলেকট্রিক বিল আসছে। ইলেকট্রিক বিল আসছে, আমাকে পেমেন্ট করতে হবে। তা পেমেন্ট করে টাকা চলে যাচ্ছে, টাকা চলে গেল মানে ক্যাশ চলে গেল। ক্যাশ আমার অ্যাসেট চলে গেল মানে অ্যাসেট কমে গেল। অ্যাসেট কমাতে গেলে কি করতে? ক্রেডিট করতে হয়। ক্যাশটা ক্রেডিট হলো, স্যার ডেবিট কে হবে? ভাবো ওই একই কথা। অ্যাকাউন্টেন্ট আমাকে বললো তুমি কেন ক্যাশ বের করলে? আমি বললাম এই যে সারা মাসে আমি ইলেকট্রিক ইউজ করলাম, ইলেকট্রিকটা যে কনজিউম করলাম, পাওয়ারটা যে কনজিউম করলাম, তার বিল আসবে না? আচ্ছা, তুমি বেনিফিট নিয়ে তাই খরচ। তো জার্নালটা কি হবে? ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট করে ফেল। ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। হলো 17টা কি বলছে দেখা যাক। বলছে উইথড্র ক্যাশ, ঠিক আছে? উইথড্র ক্যাশ হবে 5,000। for household expenses. উইথড্র মানে কি জানিস? তোলা ক্যাশ। কি তুলেছি? ক্যাশ টাকা তুলেছি। কোথা থেকে তুলেছি ক্যাশ টাকা?
কোথা থেকে তুলেছি? ক্যাশ টাকা তুলেছি। ও স্যার কিছু তো বলেইনি কোথা থেকে তুলেছি। আরে অনেক সময় আমাকে বলে দেয় ব্যাংকের থেকে তুলেছি, মানে বলে দেয় ব্যাংকের থেকে তুলেছি, মানে ব্যাংকের থেকে তুলেছি। কোথা থেকে তুলেছি টাকা? মানে ক্যাশ বাক্স থেকে টাকা তুলেছি। কেন? ঘরের খরচ, হাউস হোল্ড এক্সপেন্সেস, মানে হাউস হোল্ড এক্সপেন্স মানে কি? নিজের খরচ, পার্সোনাল খরচ করার জন্য। হাউস হোল্ড এক্সপেন্স মানে পার্সোনাল খরচ। পার্সোনাল খরচ করার জন্য বিজনেসের ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা তুলেছি। তাহলে বিজনেসের ক্যাশ বাক্সের ব্যালেন্স বাড়ছে না কমছে? কমছে, কমছে, কমছে। তাহলে ক্যাশ কমছে মানে অ্যাসেট কমছে, মানে ক্রেডিট। ক্যাশটা ক্রেডিট হলো, ডেবিট কে হবে? আচ্ছা, কারণ হচ্ছে অ্যাকাউন্টেন্ট বললো কেন টাকা তুললে, মানে তখন বিজনেস বলছে যে ব্যবসার যে মালিক আছে না, তার নিজের প্রয়োজনের জন্য টাকাটা তুলেছে। আচ্ছা, নিজের প্রয়োজন টাকা তুললে তখন তাকে বলা হয় ড্রয়িং। ঠিক আছে, ড্রয়িং। নিজের প্রয়োজন টাকা তুলে তখন তাকে বলা হয় ড্রয়িং। এবার দেখ ড্রয়িংস, এবার দেখতে হবে এর মধ্যে কোনটার মধ্যে পড়ছে। দেখ এর মধ্যে কোনটার মধ্যে পড়ছে ড্রয়িং। দেখ ড্রয়িংস কে তোলে? এই টাকাটা কে তোলে? ব্যবসার মালিক। তো মালিক যদি টাকা তোলে তাহলে মালিকের ক্যাপিটাল বাড়ে না কমে? মালিকের ক্যাপিটাল কমে। আর ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়? ক্যাপিটালকে কমাতে গেলে, ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়। তো অনেকে লিখতে পারে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট লেখার বদলে আমরা ড্রয়িংস লিখি। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট না লিখে আমরা লিখি ড্রয়িংস। ড্রয়িংস, ঠিক আছে, ড্রয়িংস। এখানে লিখো ড্রয়িংস। বুঝে গেল? তুই এখন ভাবতে পারি, চিন্তা ভাবনা করলে অনেক কিছুই বেরোয় অ্যান্সার। চিন্তা ভাবনা করলে অনেক অ্যান্সার বেরিয়ে যায়। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট না লিখে লিখবো কি? ড্রয়িং। এখন ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000, 5,000, 18। তাহলে 11টা কি বলেছে? বলছে অ্যাডভান্স 5,000 টু রাজীব। অ্যাডভান্স ₹5,000, 5,000 টাকা অ্যাডভান্স টু রাজীব। রাজীবকে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। 5,000 টাকা অ্যাডভান্স কাকে দিয়েছি? রাজীবকে দিয়েছি। ঠিক আছে, কি বললাম? রাজীব নিশ্চয় আমার কোম্পানি এমপ্লয়ি, হতেই পারে এমপ্লয়ি, ওকে আমি 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। প্রশ্ন উঠতেই পারে, প্রশ্ন অনেক প্রশ্ন উঠবে, স্যার কেন রাজীবকে অ্যাডভান্স দিয়েছে, কি কারণ, কি আমাকে জানতে হবে। অ্যাকাউন্টেন্ট সব কারণ জানতে চাইবে, সব কারণ জানতে চাই অ্যাকাউন্টেন্ট, কেন ওকে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। আচ্ছা, প্রথম তো একটা অ্যান্সার দিতে বলি, স্যার আপনি রাজীবকে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছেন, মানে বিজনেসের ক্যাশ বাক্স থেকে ক্যাশ কমে গেছে, মানে অ্যাসেট কমে গেছে, মানে অ্যাসেট ক্রেডিট, মানে ক্যাশটা ক্রেডিট হবে 5,000 টাকা। এই অ্যাডভান্সের টাকাটা কাকে দিয়েছি? রাজীবকে দিয়েছি। ভালো করে বুঝতে হবে রাজীবকে কেন অ্যাডভান্স দিয়েছি, কি কারণে রাজীবকে অ্যাডভান্স দিয়েছি। বিভিন্ন কারণ হতে পারে, এমন হতে পারে যে রাজীব আমার কোম্পানির এমপ্লয়ি, ও বলেছে আমার স্যালারি লাগবে, দিতে পারি স্যালারি। বা এমনও হতে পারে যে বিভিন্ন কারণ হতে পারে। দেখেন এখানে কারণ কিছু বলেছে কোশ্চেনে, বলছে ট্রাভেলিং। ট্রাভেলিং মানে স্যার ট্রাভেলিং মানে ট্রাভেলিং এ আমার অ্যাডভান্স। ধর আমার কোম্পানিতে জানিস তো, কোম্পানি বড় বড় কোম্পানিতে অনেক এমপ্লয়ি থাকে যে ট্রাভেলিং ট্যুর করতে হয়। ট্রাভেলিং ট্যুর মানে কি? ধর প্রোডাক্ট লঞ্চ করছে, প্রোডাক্টটা নিয়ে বিভিন্ন কাস্টমারের সঙ্গে, ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে হয়, বিভিন্ন এদিক ওদিক যেতে হয়। বা ধর আমি তোকে বলছি, ধর আমার ধর কাস্টমার ধর বোম্বেতে আছে, তো ধর কোম্পানি থেকে বললো যাও ওর থেকে টাকা নিয়ে আসো, পাঠাবে তো। তাহলে কি ওই এমপ্লয়ি কি নিজের পকেট থেকে টাকা খরচ করে যাবে? কোম্পানি টাকা দেবে, কোম্পানি টাকা দেবে। এবার কোম্পানি কি বলবে, আজকে বোম্বে যাচ্ছ, চলো আজকের জন্য তোমাকে এই টাকা দিন। কোম্পানি জানে না, কোম্পানি মোটামুটি অতিরিক্ত টাকা দিয়ে দেয়, কিছু টাকা এক্সট্রা দিয়ে রাখে, যা হবে পরে হিসাব দেবে। কথাটা বুঝতে পারছিস না? নর্মাল ব্যাপার। আরে নর্মাল ব্যাপার। আজকে ধর আমার কাছে কোচিংয়ে পড়ছে, একটা স্টুডেন্টকে বললাম যা তুই ওখানে যাচ্ছিস, এই জিনিসটা আমার জন্য নিয়ে আসিস। আমি জানি ওদের সঙ্গে বই আনতে বললাম, ওই বইটার দাম ধর আমি জানি 500 টাকা ওকে দিয়ে দিলাম, হয়তো 300 টাকা নিল। বা এমন হতে পারে বেশিও নিতে পারে, বেশি নিলে ওকে পরে টাকা দিয়ে দেবো, আর কম নিলে ও আমাকে ফেরত দিয়ে দেবে। তো এখানে কি হয়েছে, তো অ্যাডভান্স করেছি কাকে? রাজীবকে। রাজীবকে আমার কোম্পানি এমন এমপ্লয়ি, ও হচ্ছে বাইরে বাইরে কাজ করে, মানে ধর এদিক ওদিক কাজ করে, মানে ধর কোনো পার্টির থেকে টাকা নিয়ে আসা, কোনো পার্টিকে বিল পৌঁছে দেওয়া এদের জন্য, বা কোনো প্রোডাক্ট লঞ্চ করলে সে পার্টির সঙ্গে ডিল করে, এই সমস্ত কাজ রাজীব করে। ঠিক আছে, তো রাজীবকে আমি 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। ঠিক আছে, অ্যাডভান্স দিয়েছি। তো বোঝা গেল 5,000 টাকা যখন রাজীবকে অ্যাডভান্স দিয়েছি, তাহলে এটা কিসের টাকা অ্যাডভান্স দিয়েছি? কিসের টাকা অ্যাডভান্স দিয়েছি? বললাম ট্রাভেলিং। এই অ্যাডভান্স মানে ট্রাভেলিং এর কথা বলা, তুমি লিখে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। অ্যাডভান্স মানে কিসের অ্যাডভান্স? এটা ট্রাভেলিং, ট্রাভেলিং এক্সপেন্সেস যেটা হয় না, ট্রাভেলিং এর খরচ। তাহলে রাজীবকে আমি 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। তো রাজীবকে ধর, সাপোজ ধর রাজীবকে আজকে ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা বের করে দিয়ে দিলাম। বললাম তুমি তো আবার যাবে বোম্বেতে, পার্টির সঙ্গে মিট করতে তোমাকে যেতে হবে, তোমার টাকা পয়সা লাগবে, নাও 5,000 টাকা।
ওকে দিয়ে দিচ্ছি অ্যাডভান্স। আচ্ছা ওর কাছ থেকে কোম্পানি এখন কাজ পেয়েছে? না। এখন কোনো ইম্পর্টেন্ট যে ইনফরমেশন কিছুই তো পাইনি, কিন্তু ওকে টাকাটা আগে থেকেই দিয়ে দিচ্ছে। অর্থাৎ কোম্পানি কি এখন বেনিফিট পেয়েছে? না। তো বেনিফিট পেলে বলতাম খরচ, মানে তখন লিখতাম ট্রাভেলিং এক্সপেন্সেস। তো খরচ তো হয়নি এখনো, এই বেনিফিটটা ফিউচারে হবে। অ্যাসেট, তাহলে এটা হচ্ছে অ্যাসেট। এই অ্যাসেটটার নাম কি বলতে পারি? অ্যাসেটটার নাম হচ্ছে অ্যাডভান্স ট্রাভেলিং। যেমন প্রত্যেকটা প্রিপেড স্যালারি, তেমনি এটা হবে অ্যাডভান্স ট্রাভেলিং। ঠিক আছে, বোঝা গেল নাকি বোঝা গেল না? অ্যাডভান্স ট্রাভেলিং। হ্যাঁ, তোরা যদি ভুল করে, মানে ভুল না, এটাও তোর মাথায় যদি আসে, এটার অ্যান্সার আমি দিয়ে দিতে পারবো। সেটা কি? তুই বলতে পারিস স্যার, তুই এটা বলতে পারিস স্যার রাজীব অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যদি লিখি কোনো ভুল নেই, রাজীব অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ মানে রাজীবকে আমি দিয়েছি। আচ্ছা আমরা কাদেরকে টাকা দিই? না, আমি কাদেরকে টাকা দিই? আজকে যদি আমার কাছে যারা টাকা পায় তাকে টাকা দিই, যে টাকা পায় তাকে দিই। কিন্তু এখানে রাজীবকে টাকা দিয়েছি, কি কারণ টাকা দিয়েছি? যে রাজীব হচ্ছে আমার কোম্পানির এমপ্লয়ি, যে বাইরে বাইরে মিট করে, ক্লায়েন্টের সঙ্গে মিট করে, ওকে টাকা দিয়েছি। ঠিক আছে তো? এরকম তো অনেক ক্লায়েন্ট থাকতে পারে, তো সবার ক্লায়েন্টের নাম তো লেখা সম্ভব নয়। ঠিক আছে তো? বুঝতে হবে ব্যাপারটা। ওকে যে ট্রাভেলিং খরচের টাকা দিই, ট্রাভেলিং এক্সপেন্সেস বাবদ যে খরচ হবে 5,000 টাকা, ওকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। যেমন আমরা প্রিপেড স্যালারি বলতাম, বুঝতে পেরেছি? যেমন ওখানে কি করতাম, মনে করার চেষ্টা কর, স্যালারি পেড টু রাম। স্যালারি পেড টু রাম, রামকে স্যালারি পেমেন্ট করতাম, ধর 5,000 টাকা রামকে স্যালারি পেমেন্ট করতে বলছে। তার মানে আমরা ওখানে কি লিখতাম? রাম লিখতাম না স্যালারি লিখতাম? খরচের নাম লিখতাম, পার্টির নাম লিখতাম, পার্টির নাম লিখতাম না। তো এখানে অরিজিনালি লেখা উচিত ট্রাভেলিং খরচ। ঠিক আছে, ট্রাভেলিং খরচ। কিন্তু ব্যাপারটা আমি তোকে বোঝাচ্ছি, দেখ এই স্যালারি ভালো করে বোঝ, স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি আর প্রিপেড স্যালারি, তিনটার মধ্যে ডিফারেন্সটা বোঝ। স্যালারি মানে কোনো একজন এমপ্লয়ি ছিল, ওর থেকে বেনিফিট নিয়ে নিয়েছি, পেমেন্ট করে দিচ্ছি, এটা খরচ। এটা খরচ, স্যালারি হচ্ছে খরচ। আউটস্ট্যান্ডিং স্যালারি, আমার কোম্পানিতে একজন এমপ্লয়ি ছিল, টাকাটা এখন পেমেন্টই করতে পারিনি, বাকি আছে, তাহলে তখন কোনো একজনের নাম আসছে। নাম কখন আসবে? কেউ যদি টাকা পায় তখন তার নাম আসবে, কিন্তু যদি পেমেন্ট করে দিই তার নাম আসবে? আসবে না। তো এটা পেমেন্ট করতে পারিনি, আর এটা প্রিপেড স্যালারি মানে কাউকে আগে আগেই দিয়ে দিয়েছি, তখন পার্টির নাম আসবে। তো এখানে কি ছিল? অ্যাডভান্স দিয়েছি রাজীবকে 5,000 টাকা। কেন রাজীবকে অ্যাডভান্স দিয়েছি? যে ও মানে রাজীবের কাজ কি? সমস্ত ট্রাভেল করার কাজ, ট্রাভেলিং এর সমস্ত ক্লায়েন্টের সঙ্গে মিট করা ওর কাজ, রাজীবের কাজ। তো রাজীবকে আমি 5,000 টাকা দিয়েছি, আগে থেকে 5,000 টাকা দিয়ে দিয়েছি। যদি কোম্পানি যদি বেনিফিট নিয়ে নিত ওর থেকে, তখন বলতাম ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। এবার কি বলছে? কোম্পানি তো বেনিফিট এখনো নেয়নি, অথচ ওকে টাকা দিয়ে দিয়েছে, ওর থেকে ফিউচার বেনিফিট নিতে। এটা আমার অ্যাসেট, অ্যাসেটটার নাম হচ্ছে অ্যাডভান্স ট্রাভেলিং। ঠিক আছে তো? বোঝা গেল ব্যাপারটা কি বললাম? পরেরটা বলবো, মাথায় ঢুকে যেটা? এটা একটু নতুন, কি একটু 58 ব্যাপার ছিল। এবার লেখ, রাজীব সাবমিটেড ট্রাভেলিং বিল 15, 18, 19। রাজীব সাবমিটেড রাজীব ট্রাভেলিং বিলটা সাবমিট করেছে, কত টাকা? 4,750। ব্যালেন্স রিফান্ডেড। লাইনের মানে বলছি, কোম্পানি থেকে না যখনই কোনো এমপ্লয়ি কোম্পানির কাজ করতে বাইরে যায়, শুনছিস তো? কোম্পানির কাজ করতে বাইরে গেলে কোম্পানি সবসময় অ্যাডভান্সই দেবে, কেউ নিজের পকেট থেকে টাকা খরচ করে যাবে না, কোম্পানি সবসময় আগে অ্যাডভান্স দেবে। তো কোম্পানি ওকে আগে অ্যাডভান্স দিয়ে রাজীবকে 5,000 টাকা। তো রাজীব গেল বোম্বেতে, গেল কাজকর্ম করতে, কাজকর্ম করে এসে আবার কোম্পানি বলে যে তুমি যে কাজ করে সত্যি তোমার 5,000 টাকা খরচ হয়েছে, নাকি বেশি খরচ হয়েছে কম খরচ, তোমাকে বিল সাবমিট করতে হবে। তো বিল সাবমিট না করলে হবে না, বিল সাবমিট করতে হবে। তো ধর রাজীব বোম্বে থেকে আসলো, এসে ট্রাভেলিং বিলটা সাবমিট করলো। কত টাকা বিল সাবমিট করেছে? 4,750। তো দেখ 5,000 টাকা ওকে দিয়েছে, কিন্তু তার মধ্যে 4,750 টাকা বিল সাবমিট করেছে, মানে কত টাকা বেঁচে গেছে? 250 বা 250 টাকা বেঁচে গেছে। এই 250 টাকা কি করবে রাজীব? ফেরত দেবে। কাকে ফেরত দেবে? কোম্পানিকে ফেরত দেবে। কোম্পানিকে ফেরত দিলে কোম্পানি টাকা আসবে না যাবে? আসবে। টাকা আসলো, ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, বোঝা গেল তো? অ্যাসেট বাড়ছে মানে ডেবিট। এটা দেখতে এরকম একটি কিন্তু পাস নিয়ে নেবেন, কি পুরোপুরি নতুন। এই এনে এই বইয়ের লেভেল, এটা হচ্ছে বইয়ের লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে লেভেল এই বইয়ের।
ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা 250 টাকা ঠিক আছে বোঝাতে হবে তোকে বোঝাতে হবে না বোঝালে হবে না কিন্তু ভালো করে বোঝ 5000 টাকা কিন্তু কোম্পানি অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু খরচ হয়েছে কত 4700 আচ্ছা আমি কি এখনো পর্যন্ত খরচ দেখিয়েছি না খরচ তো এবার দেখাবো খরচ কত আমার তাহলে খরচ বাড়ছে খরচকে বাড়াতে গেলে কি করতে ডেবিট তাহলে বলতে হবে ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 4750 তাহলে ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 4750 মাথায় ঢুকলো এটা ঠিক আছে আমি আবার বলছি নর্মাল ব্যাপার একদম নর্মাল কথা বলছি আমি কোনো কঠিন কথা বলছি না আমার কোম্পানিটা এখানে এমপ্লয়িজে দেখো তুমি তো আমাকে বললে কাজে যেতে দাও টাকাটা দাও না আমি খরচা করবো কি করে ট্রেন ভাড়া আছে বিভিন্ন খরচ আছে বলে ঠিক আছে না 5000 টাকা নিয়ে নাও দিয়ে দিলাম 5000 টাকা দিলাম অ্যাডভান্স দিলাম কাজ করিনি এখনো কাজ করেনি 5000 টাকা দিয়ে দিলাম এই অ্যাডভান্সের জন্য বলে দিলাম এবার তুমি যখন কাজ করে আসবে আমাকে বিল অবশ্যই সাবমিট করবে হ্যাঁ অবশ্যই সাবমিট করবে বিল সাবমিট করেছে আমি বিল দেখলাম 4750 তোমাকে 5 দিয়েছি তোমাদের খরচ 4750 বাকি টাকাটা ফেরত দাও ও তখন আমাকে 250 টাকা ফেরত দিল কোম্পানিতে 250 টাকা আসবে তা আমি কি এখানে যখন টাকা এটাকে খরচ বলেছি না অ্যাডভান্স দিয়েছি এবার খরচ দেখাবো খরচ তো দেখাতেই হবে খরচ যদি না দেখে তুমি অরিজিনাল প্রফিট লস বেরবো প্রফিট করে খরচ তো দেখাতেই হবে তা খরচ বাড়ছে ডেবিট হয়ে যাবে 5000 টাকা ডেবিট হয়ে যাবে ঠিক আছে কিন্তু ক্রেডিট তো করতে হবে কি মনে হচ্ছে বল দেখি তুই বলবি কি স্যার ক্যাশ ক্রেডিট করবো ক্যাশ ক্রেডিট কোম্পানি কি 5000 টাকা দেবে আর না এটা তো হবে না ক্যাশ ক্রেডিট তাহলে আর কি হতে পারে স্যার তাহলে কি রাজীবকে ক্রেডিট করবো না রাজীবের নামই তো আসবে না রাজীব বলে কোনো ব্যক্তিই নেই রাজীব আসবে না আমি বলবো অ্যাডভান্স ট্রাভেলিং এক্সপেন্সেস হবে অ্যাডভান্স ট্রাভেলিংটা হবে কারণ আমি 5000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম যেহেতু এটার বেনিফিটটা নিয়ে নিলাম এটাকে কেটে দাও তাই না এবার তো অ্যাসেট কমে যাবে এই অ্যাসেট কি আমার সারা জীবন থাকবে ও কাজ হয়ে গেল অ্যাসেটটা মুছে গেল তাহলে লিখবো কি যেমন আমরা করতাম না মেশিন ইউজ করলে সেই মেশিনের ব্যালেন্সটা কমে যেত তেমনি এটাও তো ইউজ করে ফেলেছি 5000 টাকা তাহলে তো কমে যাবে কমে গেলে কি হয় ক্রেডিট অ্যাসেটকে কমাতে গেলে কি হতে ক্রেডিট করতে হয় তাহলে লিখবো এখানে টু অ্যাডভান্স ট্রাভেলিং অ্যাডভান্স ট্রাভেলিং তাহলে এটা অ্যাডভান্স ট্রাভেলিং বা এখানে বলি ট্রাভেলিং অ্যাডভান্স একই ব্যাপার 5000 ক্লিয়ার বল ক্লিয়ার বুঝে দিই এটা নম্বর আজকে লাস্ট করছি রাজীব সাবমিটেড ট্রাভেলিং বিল রাজীব সাবমিটেড ট্রাভেলিং বিল রাজীব submitted traveling bill of ₹5,500 okay of ₹5,500 balance paid যেমন রাজীবকে কত টাকা অ্যাডভান্স দিয়েছিলাম বলতে পারবি 5000 টাকা কিন্তু ও যখন বিল সাবমিট করলো তখন কত টাকা বিল সাবমিট করলো 5500 টাকা তার মানে রাজীব কি কোম্পানিকে টাকা দেবে না রাজীবকে কোম্পানি টাকা দেবে কোম্পানি রাজীবকে টাকা দেবে কত টাকা দেবে 500 টাকা তাহলে কোম্পানি টাকা দিলে কোম্পানির ক্যাশের ব্যালেন্স বাড়বে না কমবে কমবে তাহলে লিখব টু ক্যাশ 500 টাকা ঠিক আছে কোম্পানির খরচ কত হয়েছে 5500 তাহলে কি ট্রাভেলিং এক্সপেন্সেস 5500 তাই তো বুঝতে পারছিস কি রে 2 অ্যাডভান্স ট্রাভেলিং কত হবে 5000 শেষ 2 অ্যাডভান্স ট্রাভেলিং 5000 3
20টা হলো, আর 10টা পয়েন্ট বাকি আছে। হ্যাঁ লাস্টের পয়েন্টটা এই একটু অ্যাডভান্স কেন হলো? আমি কত টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম? 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম। তাহলে যখন আমার খরচটা হয়ে গেল, বিল সাবমিট করলো, ওই অ্যাসেটের কোনো ভ্যালু আছে? অ্যাসেটটাকে তো মুছেই দিতে হবে, আগে তো বললাম অ্যাসেটকে মুছতে গেলে ক্রেডিট করতে হয়, তাই ক্রেডিট করি। আচ্ছা 21 নম্বর কোশ্চেনটা লিখ, ঠিক আছে? আমি বলছি লিখবি, হ্যাঁ? 21 নম্বর লিখ, অ্যাডভান্স ফর মেশিন, অ্যাডভান্স ফর মেশিন, অ্যাডভান্স ফর মেশিন, অ্যাডভান্স ফর মেশিন, তারপর লিখবি ₹25,000, ₹25,000 বাই চেক, ঠিক আছে? আটকে গেলে বলবি অ্যাডভান্স ফর মেশিন ₹25,000 বাই চেক। আবার বলি অ্যাডভান্স ফর মেশিন ₹25,000 বাই চেক টু কিরণ মেশিনস, টু TO2 কিরণ মেশিনস, টু কিরণ মেশিনস, ঠিক আছে? তার মানে বোঝা গেল? কোশ্চেন লিখতে পেরেছিস সবাই? তার মানে বলছে অ্যাডভান্স ফর মেশিন ₹25,000 বাই চেক টু কিরণ মেশিন। কিরণ মেশিনকে আমি 25,000 টাকার অ্যাডভান্স দিয়েছি। কি দিয়েছি? চেক। 25,000 টাকার চেক অ্যাডভান্স দিয়েছি। কাকে দিয়েছি? কিরণ মেশিন। কেন? সে মেশিন কিনবো তাই দিয়েছি অ্যাডভান্স। তাহলে নিশ্চয়ই তোকে জার্নাল ভাবতে হবে কি হবে। তা কাকে অ্যাডভান্স দিয়েছি? কিরণ মেশিনকে দিয়েছি। কেন অ্যাডভান্স দিয়েছি? মেশিন কিনবো তাই অ্যাডভান্স দিয়েছি, তাই তো? তার মানে অ্যাডভান্স দিয়েছি, আমি তো এখনো মেশিন পাইনি। তার মানে অ্যাডভান্স দিয়েছি, বাট এর বেনিফিটটা আমরা ফিউচারে পাবো। এটা আমার অ্যাসেট। কি ধরনের অ্যাসেট? এটা প্রিপেইড অ্যাসেট, তাই তো? তাহলে কি লিখতে পারিস তুই? এটাকে লিখবি অ্যাডভান্স ফর মেশিন। আগের দিন শিখিয়েছিলাম এই টাইপের অ্যাডভান্স ফর মেশিনস। বুঝতে পারলি? না বুঝতে পারলে বলিস, আমি বলে দেবো। অ্যাডভান্স ফর মেশিন অ্যাকাউন্ট ডেবিট। দেখ ভালো করে শোন, আমি একটা ধর গ্রেট ইস্টার্ন, গ্রেট ইস্টার্ন নাম তো শুনেছি, একটা দোকান যেখানে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়, ঠিক আছে? ওখানে বলে এসছে কি আমার 1 সপ্তাহ পর একটা এই ফ্রিজটা লাগবে। আমি অ্যাডভান্স দিয়ে গেলাম 20,000 টাকা, 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, কিন্তু ফ্রিজ তো আমি এখনো পাইনি। 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে এসেছি, তাই তো? তার মানে আমি 20,000 টাকা আগে আগে দিয়ে দিয়েছি। তার মানে এটা তো আমার অ্যাসেট, বেনিফিটটা তো ফিউচারে পাবো। তাই এটা হচ্ছে আমাদের অ্যাসেট। আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে? ডেবিট করতে। সেই অ্যাসেটটার নাম কি? এটা হচ্ছে একটা অ্যাডভান্স দিয়েছি, অ্যাডভান্সটা আমাদের অ্যাসেট হয়। তাই অ্যাডভান্স ফর মেশিন, ঠিক আছে? বোঝা গেল তো? দেখি যদি বলতে অ্যাডভান্স স্যালারি, অনেক সময় অ্যাডভান্স স্যালারি দিই, অ্যাডভান্স রেন্ট দিই। অ্যাডভান্স স্যালারি দিলে কি অ্যাডভান্স স্যালারি? নাকি ধর কোনো একজন এমপ্লয়ি আমার কাছে চলে আসলো, বললো যে আমার এই মাসে খুব অসুবিধা চলছে, আমাকে স্যালারি দিয়ে অ্যাডভান্স দিতে তাহলে ভালো হয়। তখন কি এমপ্লয়ির নাম লিখি নাকি অ্যাডভান্স স্যালারি বলি? অ্যাডভান্স স্যালারি বলি। তো সেমনি এখানে আমি বলবো না যে ওই গ্রেট ইস্টার্নের নাম লিখবো না, লিখবো কি অ্যাডভান্স মেশিন। ব্যাপারটা বোঝা গেল? তোর মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি এখানে কেন কিরণ মেশিন লিখলেন না? বলতেই পারিস কিরণ মেশিন লিখতে পারি না, ঠিক আছে? তো বোঝা গেল? দেখে গেল সব বেসিক জিনিস, 11-এর জিনিস। আচ্ছা এবার কি দিয়েছি? আমি চেক দিয়েছি। চেক কোথায় ইউজ করা হয়? ব্যাংকে। তার মানে ব্যাংকে ইউজ করা হয়। তার মানে নিশ্চয়ই যখন চেক দেবো আমার কোম্পানির ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। কি আমি যখন চেক দেবো, মন দিয়ে শোন, আমি ধর একটা গেট স্টেশনে চলে গেছি ফ্রিজ কিনতে। তার মানে আমি ওকে একটা চেক লিখে দিয়ে আসলাম, ও যখন টাকাটা তুলবে ওর ব্যাংকের ব্যালেন্স বাড়বে, আরে আমার তো ব্যাংকের ব্যালেন্স কমবে, তাই না? তাহলে ব্যাংক অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? 25,000 বোঝা গেল? ও তোর খাতায় করছি তাই বলি, তুই তুলছিস না কেন? তোর খাতায় অঙ্ক করছে, আমি ভুলে গেছি। তাহলে তোর ফোনটা বের কর, না তোর ফোনটা বের করে এখানটা রাখ, চাপা দে, তোর ফোনটা বের করে এখানটা চাপা। বোঝা গেল তো? বুঝেছিস তো লাইনটার মানে? কেন অনেকে গন্ডগোল হতে পারে। এখন তুই বলতেই পারিস, বলি স্যার 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 এখানটায় কেন আপনি কিরণ মেশিন লিখলেন না? বলতেই পারিস। আমি কারণটা বললাম কেন কিরণ মেশিন লিখলাম না, ঠিক আছে? কিরণ মেশিন বুঝতে হবে ব্যাপারটা। তুই ভাব, তুই কিরণ মেশিন যদি লিখতে চাস তাহলে ভাবি, তাহলে এতদিন যখন প্রিপেড স্যালারি লেখা থাকতো তুই কেন প্রিপেড স্যালারি লিখতি? পার্টির নাম লিখতি না? নিজেকে ভাবতে হবে, ঠিক আছে? বুঝতে হবে লাইনের মানে। কোশ্চেন থাকলে বলবি এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, অবশ্যই বোঝাবো। 22 নম্বর, 22 নম্বর কি বলেছে? পেড ₹5,000, পেড ₹5,000 টু রমন, ঠিক আছে?
ব্র্যাকেটে লিখে দিয়ে খুব মানে আমাকে খুব সোজা করে দিয়েছে, কমা দিয়ে লিখেছে ক্রেডিটার্স। কি লিখেছে জানিস? শোন কোশ্চেনটা শোন। পেড ₹5,000 টু রমন। রমনকে 5,000 টাকা পেমেন্ট করেছে। এবার ধর সাপোজ ধর আমি রূপমকে 5,000 টাকা পেমেন্ট করেছি। আচ্ছা ওকে কেন আমি টাকা দেবো? ওকে আমি কেন টাকা দেবো? কি কারণে টাকা দিতে পারি? এক হতে পারে, এক যেটা বেসিক্যালি সবার মাথায় আসে, ও আমার কাছে টাকা পায় তাই দিয়েছি। কি তোর মাথায় কি আসতে পারে? আমি রূপমকে কেন টাকা দেবো? স্যার ও আপনার কাছে টাকা পায় তাই দেবেন, এছাড়া তো কোনো কারণ হতে পারে না। ওকে আমি টাকা দেবো কেন? ও যদি আমার কাছে টাকা পায় তাহলে টাকা দেবো, ঠিক আছে? তো তো আর একটা হতে পারে অ্যাডভান্স। অ্যাডভান্স হলে বলে দেবে, কিছু তো বলেই নি, ইনফরমেশনই দেয়নি। দেখ আজকে ধর আমার কাছে, আমি কাউকে টাকা দেবো, কাকে টাকা দেবো? যে আমার কাছে টাকা পায়। যদি কোনো রকমের কোনো ইনফরমেশন না থাকে তাহলে ধরে নিবি সে আমার কাছে টাকা পায় তাই টাকা দিয়েছে। যেমন আগের নম্বরে ইনফরমেশন দিয়েছিল তাই অ্যাডভান্স, এখানে ইনফরমেশনই দেয়নি, তার মানে আমার কাছে যদি কেউ টাকা পায় তাহলে টাকা দেবো। আচ্ছা আমাদের কাছে যারা টাকা পায় তাদেরকে কি বলে শিখিয়েছিল? ক্রেডিটার্স। ক্রেডিটার্স কাকে বলি? যাদের থেকে আমরা ধারে গুডস কিনি। যাদের থেকে ধারে গুডস কিনি তার কাছে টাকা পাই না, তাহলে বোঝা গেল তো? তার মানে আমি কাকে টাকা পেমেন্ট করছি? স্যার রমনকে পেমেন্ট করছি। রমনকে ক্রেডিটার্স। আচ্ছা ক্রেডিটার্সকে পেমেন্ট করলে ক্রেডিটার্সের ব্যালেন্স বাড়বে না কমবে? কি মনে হয়? কমবে। কমবে। ক্রেডিটার্সকে পেমেন্ট করলে ক্রেডিটার্সের ব্যালেন্স কমে। আজকে ধর ও আমার কাছে 5,000 টাকা পায়, আমি যদি ওকে 3,000 টাকা দিয়ে দিই তাহলে ও আমাকে কি বলবে? 8,000 টাকা পায় এরকম বলা উচিত। আজকে ও আমার কাছে 5,000 টাকা পায়, আমি ওকে 3,000 টাকা দিয়ে দিলে 19 কমিয়ে দেবে ব্যালেন্স, বুঝা গেল? তাহলে ক্রেডিটার্সটা কমে গেল, ক্রেডিটার্স কমে গেল। ক্রেডিটার্স হচ্ছে আমাদের লাইবিলিটি, লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে ক্রেডিটার্স না লিখে লিখবো রমন অ্যাকাউন্ট ডেবিট, বুঝা গেল? রমন অ্যাকাউন্ট ডেবিট। 2 কি পেমেন্ট করলাম? আরে ক্যাশ টাকাই দিচ্ছি, ক্যাশ অ্যাসেট, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে গেছে। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আমি 5টা করে নিই, তারপর খাতা দিয়েছি, একটু নিস, বেটার হবে, ভুল লেখাচ্ছে। ক্যাশ অ্যাকাউন্ট, বোঝা গেল তো? দেখ কোনো কিছু ডাউট থাকলে বলবি। আমি 5টা করে নিই, তারপর দিয়েছি, খাতা দিয়েছি, একটু নিবি। 22 হয়ে গেল, 23। তেইশটা কি বলছে লিখি? বলছে ইস্যুড চেক অফ রুপিস। কোশ্চেনটা ঢুকতে পারিস, মানে একটা জার্নাল লিখতে যতটা জায়গা লাগবে সেটা তো বুঝতে পারলি, ওই জায়গাটা ছেড়ে দিয়ে তুই কোশ্চেনটা ঢুকতে পারিস। কি বললাম আমি? ইস্যুড চেক অফ রুপিস, লেখ ইস্যুড চেক অফ রুপিস 39,000 টু পড়ান, ঠিক আছে? টু পড়ান, তার মানে ইস্যুড চেক। আচ্ছা ইস্যুড চেক মানে বুঝিস তো, আমি কাউকে চেক ইস্যু করেছি। ক্যাশ বুক যখন করতি তো এই লাইনগুলো আসতো। আমরা 39,000 টাকা চেক ইস্যু করেছি, কাকে? পরাণকে চেক ইস্যু করেছি, পরাণকে। আচ্ছা চেক ইস্যু করা মানে বুঝিস তো চেক দেওয়া। সাপোজ ধর তুই আমার কাছে পড়ছিস, তোর বেশ 3-4 মাসের মাইনা বাকি আছে, তখন তুই কি করলি? তোর বাবা বললো ঠিক আছে এতগুলো মাসের মাইনা তো ক্যাশ টাকা দিতে হবে না, তুই আমার নামে একটা চেক লিখে দিবি। আমি চেকটা ব্যাংকে ফেলে দিলাম, এটাকে বলে ইস্যুড চেক অফ পরাণ। মানে পরাণকে আমরা একটা চেক ইস্যু করছি, মানে পরাণকে একটা চেক দিয়েছি, ঠিক আছে? তো পরাণকে একটা চেক দিয়েছি, তো বোঝা গেল? কমা দিয়ে। আচ্ছা পরাণকে কেন চেক দিয়েছি? পরাণকে কেন চেক দিয়েছি? পরাণ টাকা পেতো। আরে আমার কাছে কেউ টাকা না পায় তাকে আমি থোড়াই চেক দেবো। তার পরাণকে কেন চেক দিয়েছি? পরাণ আমার কাছে টাকা পেতো, তো মানে আমাদের কাছে কার টাকা পায়? ক্রেডিটার্স। তো বলতে পারি কমা দিয়ে লিখতে পারি এটা ক্রেডিটার্স, তাহলে কমা দিয়ে লেখা ক্রেডিটার্স, ঠিক আছে? ইন ফুল সেটেলমেন্ট অফ, ঠিক আছে, অফ হিজ অ্যাকাউন্ট অফ রুপিস 40,000। দেখ এটা বুঝিয়ে দিচ্ছি, শোন, এটা বোঝার আছে, জানতি তোর এই জিনিসগুলো, নতুন করে বোঝানোর কিছু নেই। আমি পরাণকে কত টাকা চেক দিয়েছি? 39,000 টাকা চেক দিয়েছি। কেন দিয়েছি? পরাণ আমার কাছে টাকা পেতো, তাই ওকে 39,000 টাকা চেক দিয়েছি। এখন তুই প্রশ্ন করলি আচ্ছা স্যার পরাণ আপনার কাছে কত টাকা পেতো? আমি বললাম পরাণ আমার কাছে 40,000 টাকা, পরাণ আমার কাছে 40,000 টাকা পেতো, ওকে 39,000 টাকা চেক দিয়েছি। তো পরাণ আমার কাছে 40,000 টাকা পেতো, 39,000 টাকা চেক দিয়েছি, দিয়ে বললাম পরাণকে, বললাম পরাণ ভাই তুমি আমার মানে ইয়েটা পুরো সেটেল করে দাও। সেটেল মানে তুমি আর টাকা চেয়েও না আমার কাছে। ও আমার কাছে 40 পেতো, 39 দিয়ে দিলাম, বললাম তুমি 1,000 টাকা চেয়েও না, সেটেল করে দাও। বললো ঠিক আছে যাও, সেটেল করে দিলাম।
তার মানে কি করলো, 1000 টাকা সেটেল করে দেবো না, আমাকে ছেড়ে দিল 1000 টাকা ডিসকাউন্ট। আমি শিখেছিলাম ডিসকাউন্ট কেমন, দুভাবে ভাগ করতে পারি বলেছিলাম। ডিসকাউন্ট দু রকমের হয়, একটা বলেছিলাম টেট ডিসকাউন্ট, একটা ক্যাশ ডিসকাউন্ট। টেট ডিসকাউন্ট কখন, যেটা হিসাব অ্যাকাউন্টসেই আসে না, সে পারচেস হোক বা সেল হোক হিসাবেই আসে না, ঠিক আছে তো। কিন্তু ক্যাশ ডিসকাউন্টটা কি, কেউ যদি টাইমলি পেমেন্ট করে দেয় বা টাইমের আগে যদি পেমেন্ট করে দেয় তখন তাকে ডিসকাউন্ট দিতে পারে। এই ডিসকাউন্টটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড হতে পারে, রিসিভড হতে পারে। আচ্ছা, পরান আমার কাছে 40 পেত, ওকে আমি 39 দিলাম, ঠিক আছে, দিয়ে বললাম ভাই সেটেল করে দাও। তার মানে আমাকে 1000 টাকা বেশি দিতে হলো না কম দিতে হলো? কম দিতে হলো। তাহলে এটা আমার লাভ না লোকসান? লাভ হলো। তার মানে এক্ষেত্রে আমার ডিসকাউন্টটা কি হবে, রিসিভ না অ্যালাউ? ও বলে দিল রিসিভ, অবশ্যই রিসিভ, ডিসকাউন্ট রিসিভ করলাম আমি, কারণ 1000 টাকা বেঁচে গেল, 1000 টাকা বেঁচে গেল, 40-এর জায়গায় 19 দিলাম, 1000 টাকা বেঁচে গেলাম, তো রিসিভ হলো। প্রশ্নটা পড়ে তোকে বুঝতে হবে তুই কি ডিসকাউন্ট দিচ্ছিস না নিচ্ছিস। ডিসকাউন্ট নিলাম, বোঝা গেল না? আমার কাছে 40 পেতো, আমি 39 দিলাম, 1 দিতে হলো না, স্যার ডিসকাউন্ট নিলেন তো, বোঝা গেল? তো দেখেন নিশ্চয়ই জার্নাল বুঝে গেছে, আর জার্নাল বোঝাতে হবে না। তার মানে কি হবে, পরানকে 39,000 টাকা চেক দিয়েছি, তাহলে 39,000 টাকা চেক দিয়েছে, স্যার চেক দিয়েছেন মানে পরানকে চেক দিয়েছেন, পরান চেকটা ব্যাংকে ফেলবে, তা আপনার ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। আপনার ব্যাংকের ব্যালেন্স কমলে ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেট কমছে মানে ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, তাহলে ব্যাংকটা হলো ক্রেডিট টু ব্যাংক। কত টাকা? 39,000 টাকা। আচ্ছা বল, পরান বাবাজি কত টাকা পেতো আমার কাছে? 40,000 টাকা পেতো, কিন্তু ওকে 39,000 টাকা দিয়েছি। কিন্তু আমি না, আচ্ছা পরানকে কত টাকা শোধ করলাম বলতে পারি? 39,000 টাকা শোধ করলাম না 40,000 টাকা শোধ করলাম? 40,000 টাকা শোধ করেছি পরানকে। পরান তো 1,000 টাকা চাবে না পরে, 40,000 টাকা শোধ হলো, পরানকে পুরো 40,000 টাকা শোধ করে দিয়েছি। তাহলে পরান আমার কাছে টাকা পেতো, ওর টাকাটা শোধ করে দিই, তাহলে ওর টাকা ফিউচারে চাবে না, তাহলে পরানের ব্যালেন্স বাড়ছে না কমছে? কমছে। পরান ক্রেডিটার্সকে টাকা দিয়ে দিয়েছে, পরান হচ্ছে আমাদের ক্রেডিটার্সকে পেমেন্ট করে দিয়েছে, তাহলে ক্রেডিটার্সকে পেমেন্ট করে দিলেও তার ফিউচারে টাকা চাইবে না, কমে যাচ্ছে। ক্রেডিটার্সকে কমাতে গেলে ডেবিট করতে হবে, মানে লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হবে, মানে পরান অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 40,000 টাকা। দেখ, ও আমার কাছে 40,000 টাকা পেতো, 39,000 টাকা দিলাম, তো 1,000 টাকা আমি ডিসকাউন্ট পেয়ে গেলাম। ডিসকাউন্ট পেয়ে যাওয়া মানে কি, আমাদের ইনকাম রেভিনিউ বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে টু ডিসকাউন্ট রিসিভ। ঠিক আছে, টু ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট 1,000 টাকা হয়ে গেল, 23 হলো, 24 করলো। 24 কি ভাই বুঝতে পারলি গল্পটা? গল্প ভাই বুঝতে হবে, এগুলো সব ইয়ের জিনিস, 11-এর জিনিস। রিসিভ চেক অফ রুপিস 29,500 ফ্রম নবী। ঠিক আছে, তার মানে আমরা তোরা নিজেরাই ভাব, আমি 29,500 টাকার, শুনছিস তো, 29,500 টাকার একটা চেক পেয়েছি নবীর থেকে। তাহলে বল না, শুধু এটুকুই কি হতে পারে, নবীর থেকে একটা 29,500 টাকা চেক পেয়েছি, তার মানে আমাদের বিজনেসে কি এসছে? চেক এসছে। তাহলে চেকটা যদি আসে, চেকটা আমি ব্যাংকে ফেলবো, ড্রপ বক্সে ফেলবো, আলটিমেটলি কিছুটা সময় পর আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে। তাহলে ব্যাংক অ্যাসেট বেড়ে গেল, তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, তাহলে ব্যাংক ডেবিট হয়ে গেল। আস্তে আস্তে ধরে গেল, কোনো তাড়াহুড়াও নেই, আমার তাড়াহুড়াও নেই, আস্তে আস্তে করবো। দেখ, তোরা গ্র্যাজুয়েশন করছিস, কিন্তু 11-এর এই জিনিসগুলো আমার একটু জেনে রাখতে হবে। আমি বারবার বলেছি, এই জিনিসগুলো আমাকে শিখে রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আচ্ছা কত টাকা পেলাম, কত টাকা ডেবিট হবে? 29,500 টাকা। আচ্ছা, এই চেকটা কার থেকে পেয়েছি? নবী কেন চেক দিয়েছে? নবী কেন চেক দেবে আমাকে? আচ্ছা স্যার, আপনি নবীকে টাকা পেতেন, নবীর কাছে টাকা পেতেন, তাই নবী দিয়েছে। তা নবী আমার কি? নবী আমার ডেটার্স মানে অ্যাসেট। তাহলে যার থেকে টাকা পাবো, ধর এখন আমি পড়াচ্ছি, কেউ যদি আমাকে টাকা দিয়ে যাচ্ছে, সেই টাকাটা কি আর কোনোদিন তার কাছে যাবো না? কারণ হয়তো আমি 5,000 টাকা পেতাম, সে আমাকে 2,000 টাকা দিয়ে দিল, তাহলে কি করবো? তার ব্যালেন্সটা আমি কি করবো? স্যার কমিয়ে দেবে। তার মানে ডেটার্সের ব্যালেন্স কমিয়ে দিচ্ছি। তো ডেটার্সকে কমাতে গেলে কি করতে হয়? মানে অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে লিখো টু, এক লাইন ছেড়ে লিখছি কারণ একটা লাইন আছে, টু নবী। টাকাটা লিখছি না, পরে লিখবো, টাকাটা পরে লিখবো, ঠিক আছে? কারণ এখানে আরো একটু জুড়ে আছে তো। বলছে নবী, কমা দিয়ে বলেছে ডেটার,
কারণ নবী ডেটার বলে দিচ্ছিল, বলেছে ইন ফুল সেটেলমেন্ট, এই আগের মতনই, ইন ফুল সেটেলমেন্ট of his account, in full settlement of his account of rupees 30,000. তার মানে ওই নবীর কাছে কত টাকা পেতাম? 30,000 টাকা পেতাম। 30,000 টাকা পেতাম, ও 29,500 টাকা দিল। বলে কি এসে আমাকে বলছে 29,500 টাকা দিয়ে, বললে কি যে আমি আর দিতে পারবো না, সেটেল করে দাও। তার মানে এক্ষেত্রে আমি ওকে ঠিক আছে আমি সেটেল করে দিলাম, বল এক্ষেত্রে আমার 500 টাকা, মানে আমার 500 টাকা আমার লাভ হলো লোকসান হলো? লোকসান হলো 500 টাকা। তো লোকসান হলো মানে খরচ হচ্ছে, তাহলে খরচ বাড়ছে না কমছে? বাড়ছে। খরচকে বাড়াতে গেলে কি করতে? ডেবিট করতে হয়। তাহলে এখানে খরচটার নাম ডিসকাউন্ট অ্যালাউড, এই খরচটার নাম ডিসকাউন্ট অ্যালাউড, ডেবিট 500 টাকা। বোঝা গেল? তাহলে নবীর কত টাকা ক্যান্সেল হয়ে গেল? 30,000 টাকা। বুঝা গেল না? দেখ ছোট ছোট জিনিস, ইজি জিনিস। 25 নম্বর কি বলেছে? পেড টেলিফোন বিল, পেড টেলিফোন বিল of rupees 1,000, of rupees 1,000 in cash, পেড টেলিফোন বিল, ঠিক আছে? কি লিখলাম? পেড টেলিফোন বিল অফ রুপিস 1,000 ইন ক্যাশ। তার মানে টেলিফোন বিল, ভালো করে পড়ি, মানে পড়ি, টেলিফোন বিল, আমি একটা কোম্পানি চালাচ্ছি, আমি একটা অফিস চালাচ্ছি, আমি একটা বিজনেস চালাচ্ছি, টেলিফোন বিল আসবে প্রতি মাসে। তো টেলিফোন বিল পেমেন্ট করেছি 1,000 টাকা ক্যাশে। তো তার মানে কোম্পানি থেকে কি বেরিয়ে গেছে? স্যার ক্যাশ টাকা বেরিয়ে গেছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট চলে গেছে, অ্যাসেট কমে গেছে, মানে ক্রেডিট। তার মানে ক্যাশ হয়ে গেল ক্রেডিট 1,000 টাকা। এবার প্রশ্ন হলো কেন 1,000 টাকা বের করলাম? আমার প্রতি মাসে টেলিফোন ইউজ করি, ফোন টোন আসে, ফোন টোন করি, কল ফল করি, তার মানে বেনিফিট নিয়েছি। বেনিফিট নেওয়াকে কি বলে? খরচ। তা খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে জার্নাল হবে টেলিফোন বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 1,000 টাকা 1,000 টাকা। বোঝা গেল? 25টা হলো। এবার কত নম্বর হবে? 25 হলো 26। 26 নম্বরটা কি বলছে জানিস? বলছে উইথড্র গুডস কস্টিং রুপিস 5,000 ফর পার্সোনাল ইউজ। স্টার মেরে রাখতে পারিস। কোথায়? কেন স্টার মারবো? কোথায় আসবে এটা? কোথায় আসবে? ফাইনাল অ্যাকাউন্ট যখন করবো এই অ্যাডজাস্টমেন্ট পাবি। ফাইনাল অ্যাকাউন্ট করার সময় অ্যাডজাস্টমেন্ট পাবি। মানে এই এন্ট্রিটা এতটা তো ফাইনাল অ্যাকাউন্ট করে দিয়ে 11-এ এই অ্যাডজাস্টমেন্টটা প্রচুর আসতো, আর গ্র্যাজুয়েশনে আসবে, ফার্স্ট সেমিস্টারে এই অ্যাডজাস্টমেন্ট পাবি। সুতরাং একটা মনে করে একটা অ্যাডজাস্টমেন্ট শিখে নিই, এখন এটা করছি মানে একটা অ্যাডজাস্টমেন্ট শিখে নিলি। এটা তাহলে কি বলছে? এটা আমি আলাদা করে ফাইনাল অ্যাকাউন্ট করানোর সময় করাবো না এটা ভাবিস না, তখনও করবি, মানে এখন করা থাকলে মনেই রয়ে গেল ব্যাপারটা কি হয়েছে। তাহলে কি বলছে পড়? উইথড্র গুডস কস্টিং, উইথড্র গুডস কস্টিং rupees 5,000 for personal use। ফাইনাল অ্যাকাউন্টে এন্ট্রিটা খুব আসতো। দেখ আমি তোদের শিখিয়েছিলাম, মানে আমি আমার কথা বলছি, তো আমি আজকে একটা গ্রসারি শপ খুলেছি, সকাল 7টার সময় দোকান খুলি আর রাত্রির 11টার সময় দোকান বন্ধ করি, আমি তার কোনো কাজকর্ম করিনি। তার মানে আমার কাজ মেন দোকান, এই গ্রসারি বিজনেস, এখান থেকে যা ইনকাম হবে এখান থেকেই হবে, ঠিক আছে? তো ধর প্রতিদিনই তো সবাইকে, প্রতিটা মানুষকে খাওয়া দাওয়া করতে হয়, তাই না? তারপর বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তাদের পড়াশোনা করতে হয়, এবার ঘোরাঘুরি করতে হয়, ঠিক আছে? তো সব কিছুই করতে, তাহলে টাকাটা পাবো কোথা থেকে? দোকান থেকে টাকাটা নেবো। যখনই দোকানের ক্যাশ বাক্স থেকে টাকাটা বের করলাম না, তো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, অ্যাকাউন্টেন্ট জিজ্ঞাসা করলো, কেন তো ওখান থেকে টাকায় হাত দিলে? কেন টাকায় হাত দিলে? আমি বললাম তুমি যেমন অ্যাকাউন্টেন্ট, তোমার খেতে ইচ্ছা করে, আমারও তো খেতে ইচ্ছা করে, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে, ঘুরতে যেতে ইচ্ছা করে, তাই টাকা বের করলাম। বললো আচ্ছা, তাহলে তুমি তোমার নিজের জন্য ব্যবহার করলে, টাকাটা তুমি ব্যবসার জন্য নাও, নিজের জন্য নিয়েছো। হ্যাঁ, নিজের জন্য নিলে তখন তাকে বলে ড্রয়িংস।
তা আমি টাকা নিতে পারি ক্যাশ বাক্স থেকে। এমনও তো হতে পারে আমার মুদিখানা দোকান, আমার ডিম লাগবে ঘরে, তো দোকান দিয়ে বললো বাইরে দিয়ে কেন নেবো, ঘর থেকে দোকান থেকেই ডিম নিয়ে চলে যাই, দোকান থেকেই ডিমটা নিয়ে চলে যায়। আচ্ছা দোকান থেকে ডিম নিলাম নাকি টাকা নিলাম? ডিম নিলাম, মানে গুডস নিলাম। তার মানে ড্রয়িংস কাকে বলে? ড্রয়িংস যে শুধু টাকা নিলেই তাকে ড্রয়িংস বলে এমন কথা না, গুডস নিলেও তাকে ড্রয়িংস বলে। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? আজকে আমার দোকান আছে, আমার মুদিখানা দোকান আছে, মুদিখানা দোকানে আমার দেখা গেল মুদিখানা দোকান তো আর মটন পাওয়া যায় না, খাসি পাওয়া যায় না, খাসির মাংস বা মুরগির মাংস পাওয়া যায় না, আমার মুরগির মাংস কিনতে হবে। তা আমি পাশের দোকান থেকে মুরগির মাংস কিনলাম, টাকা পাবো কোথা থেকে? দোকান থেকে টাকা বের করে মুরগির মাংস টাকা বের করলাম। বোঝা গেল? এটা টাকা। এবার ধর এটাকে বলে ক্যাশ ড্রয়িংস। আর গুডস ড্রয়িংস কোনটা? আমার দোকানে ডিম পাওয়া যায়, আমি কেন পাশের দোকান দিয়ে ডিম কিনবো? আমি দোকান দিয়ে ডিম নেবো, আমি দোকান দিয়ে গুডসটা তো নিলাম। তাহলে বুঝতে পারলি কোনটাকে ক্যাশ ড্রয়িংস আর কোনটাকে গুডস ড্রয়িংস বলে? এবার সবসময় কি মুদিখানা দোকানে উদাহরণ হবে? যে কোনো উদাহরণ হতে পারে, যে কোনো উদাহরণ হতে পারে। তাহলে এখানে কি বলছে? উইথড্র গুডস কস্টিং। তাহলে বোঝা গেল গুডস কস্টিং ব্যাপারটা কি? ব্যবসার মালিক ব্যবসা থেকে 5,000 টাকার গুডস নিয়েছে ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে 5,000 টাকার গুডস নিয়েছে নিজের প্রয়োজনে। তো নিজের প্রয়োজন নিলে তখন তাকে কি বলে? ড্রয়িংস বলে। তাহলে ড্রয়িংস, তো ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক তো টাকা নিয়ে এসেছিল, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক যেই টাকাটা নিয়ে আসে আলটিমেটলি ঘুরিয়ে ফিরে ওটাকে কি বলা হয়? ক্যাপিটাল। তার মানে তার মধ্যে থেকে 5,000 টাকা তুলে নিল, তাহলে ক্যাপিটাল বেড়ে গেল না কমে গেল? ক্যাপিটাল কমে গেল। তো ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে স্যার তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট লিখবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট অনেকে লিখতে পারে, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট লেখার জায়গায় ড্রয়িংস লেখাটা বেশি ভালো। ঠিক আছে, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট লিখলাম। বোঝা গেল? কত টাকা? 5,000 টাকা। এক তো ডেবিট হলো, এইবার ক্রেডিট করতে হবে, কারণ ডবল এন্ট্রি সিস্টেম, একটা ডেবিট হলে একটা ক্রেডিট হবে। প্রশ্ন হলো ক্রেডিটটা কি হবে? ক্রেডিটটা কি হবে? আমি আমার কোম্পানি অ্যাকাউন্টেন্ট জিজ্ঞাসা করলো যে ডবল এন্ট্রি সিস্টেম তুমি বলছো ডবল ইম্প্যাক্ট, ডবল একটা ইম্প্যাক্ট তো বললে, আগে আরেকটা ইম্প্যাক্ট বলো, তুমি ড্রয়িংসটাকে কেন ডেবিট করলো? আমি তখন বললাম ব্যবসায় যা গুডস ছিল তার মধ্যে থেকে আমি 5,000 টাকার গুডস তুলে নিয়েছি। ও তার মানে তখন অ্যাকাউন্টেন্ট বলছে ও আচ্ছা তাহলে তোমার বিজনেসের 5,000 টাকার গুডস কমে গেছে। গুডস কমে গেছে, গুডসটাকে ইন্ডিকেট করে পারচেস। গুডস মানে মেনলি আমরা যত গুডস কিনি তাকে কি বলে? পারচেস বলে। তার মানে মোটামুটি যত গুডস সব পারচেসই। তার মানে কি হবে? তাহলে পারচেস যত টাকার পারচেস ছিল, তাহলে পারচেস এখন বেড়ে গেল না কমে গেল? ধর আমি এবার ধর 5 লাখ টাকার ডিম কিনেছিলাম, সাপোজ অনেক টাকা, অনেক বড় বিজনেস, 5 লাখ টাকার ডিম কিনেছিলাম, তার মধ্যে 5,000 টাকার ডিম নিয়ে নিলাম, তুলে নিলাম 5,000 টাকার ডিম কস্ট প্রাইসে। তার মানে এখন আমার কোম্পানিতে কত টাকার ডিম পড়ে আছে? স্যার 5 লাখ থেকে 5,000 টাকার ডিম বাদ দিয়ে দিই, 4,95,000। তাহলে কি হলো? গুডস বেড়ে গেল না কমে গেল? গুডস কমে গেল। গুডস কমে গেল মানে পারচেস কমে গেল, পারচেস কমে গেল। তার মানে কি হলো? ড্রয়িংস টু পারচেস। ও অর্থাৎ বললাম না পারচেস কমে গেলে ক্রেডিট কেন হলো? আরে পারচেস তো খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে ড্রয়িংস টু পারচেস অ্যাকাউন্ট। বুঝা গেল? এটা একটা লাইন বাই লাইন বোঝাচ্ছে। এটা ফাইনাল অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্টটা থাকতো। আচ্ছা এটা যদিও এখন বলার দরকার নেই, তবু আমি বলে দিচ্ছি, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় বুঝতে পারছি ড্রয়িংস কোথায় যেত? ক্যাপিটাল থেকে মাইনাস করতে। আর এখানে পারচেস থেকে মাইনাস করতে। এটাই তো দেখ, এটা কোথায় কত জায়গায় কাজে লাগবে। এখানে তো কাজে লাগলো একটা, আবার রেক্টিফিকেশনে গিয়েও কাজে লাগবে। তার মানে আমার জানিস কেন শিখতে হচ্ছে? এই জিনিসগুলো বেসিক জিনিস। নাহলে অনেকে স্টুডেন্ট কি করে জানিস? মুখস্থ করে, এই এন্ট্রিটাই দিয়ে দেয় অ্যাডজাস্টমেন্টে, ও মুখস্থ করে, স্যার শিখিয়ে দিয়েছে চলো এটা দিলে ক্যাপিটাল থেকে তুমি মাইনাস করবে আর পারচেস থেকে মাইনাস করবে। মাইনাস করার কারণটা আমি পরিষ্কারভাবে বলে দিই, তুলে ধরলাম। তাহলে কত হলো? এটা 26, তাই তো? এবার 27 আসবে। নম্বর কি বলছে? বলছে গুডস কস্টিং, লেখ, এটাও ভালো এন্ট্রি দিয়েছে, এইটিও পেতি, ফাইনাল করে এটাও পেতি। গুডস কস্টিং ₹2,500, given as samples, এখন তুই বলিস স্যাম্পেল মানে কি? বলতে পারবি স্যাম্পেল মানে কি? তুই বলতে পারবি? না, স্যাম্পেল মানে এটাকে ওরা মানে হাফ বললো, পুরো বললো না। স্যাম্পেল মানে ফ্রি স্যাম্পেল। ফ্রি স্যাম্পেল দেখেছিস কোনো? কি ফ্রি স্যাম্পেল কি? এই দেখবি আমরা যখন অনেক সময় পড়াই, দেখবি অনেক জায়গা থেকে, অনেক পাবলিকেশন থেকে আমাদের বই দিয়ে যায় ফ্রি স্যাম্পেল, ঠিক আছে? স্পেসিমেন কপি, নট ফর সেল, বলছে তুমি এটা সেল করতে পারবে না, তুমি পড়ো। তার মানে ওই পাবলিশার্স থেকে আমাকে দিয়ে গেল। কেন দিল?
আমি বইটা পড়বো, বইটা পড়ে ভালো লাগলে আমার কোচিংয়ে যত স্টুডেন্ট পড়ে ওদেরকে আমি বলবো যা এই বইটা কিন। তাতে কি হবে? কোম্পানির সেল বাড়বে, ওই কোম্পানির সেল বাড়বে। তার মানে ও কি করলো? এই কাজটা কি করলো আলটিমেটলি? ও কিন্তু আমার থেকে টাকা নিল বইটা দেওয়ার জন্য। ও বইটা আমাকে দিল, আলটিমেটলি তোর খরচই হয়ে গেল বা ক্ষতি হলো। ধর বইটার দাম 500 টাকা, ও আমাকে 500 টাকার বই দিয়ে দিল, আমার থেকে 1 টাকাও নিল না। কিন্তু আমি আমার স্টুডেন্টকে বললাম যা এই বইটা কিনে নি, তাহলে ও সেল বেড়ে গেল। ওইটা অ্যাডভার্টাইজ করলো না? অ্যাডভার্টাইজ করলো না? হ্যাঁ কি না বল? এটা অ্যাডভার্টাইজ করলো না? তোরা কত দোকানে যাবি, কত জায়গায় কত অ্যাডভার্টাইজ হয়, ঠিক না? আর অ্যাকচুয়ালি তোদের স্কুল ফুলে দেখবি অনেক সময় আগে, এখন জানি না এখন করে কিনা, দেখবি আগে না নতুন নতুন প্রোডাক্ট, মানে কোনো পেন লঞ্চ করলো ভালো, স্কুলে সমস্ত স্টুডেন্টদের একটা করে পেন দিয়ে দিত। এখন দেয় কিনা জানি না, আগে দিত, আমাদের সময় দিত। বা ধর কোলগেট টাইপের নতুন কোলগেট হয়েছে, সবাইকে একটা করে দিয়ে দিত। কোম্পানি দিত, এইগুলো কোম্পানি অ্যাড দিত। আচ্ছা পেপার, এখন তো টিভিতে দেখিস ম্যাগির অ্যাড দিচ্ছে। আচ্ছা আরো ভালো কথা, ধর তোরা দেখেছিস নাকি জানি না, দেখবি ফোন কিনতে গেলে না, আমরা যখন ফোন কিনি, আমরা ফোন কিনতে যাওয়ার আগে ইউটিউবে রিভিউ দেখে যাই ফোনে। আমি যেমন আমি ফোন কিনতে গেলে আমি দুটো চ্যানেলের রিভিউ দেখে যাই ইউটিউবের। একটা হচ্ছে টেকনিক্যাল গুরু, ঠিক আছে, গুরুজি টেকনিক্যাল গুরুজির একটা চ্যানেল আছে, আর একটা স্মার্ট সাপোর্ট আছে, এই দুজনের ভিডিও দেখে যায়। এদের কাছে এরা কিন্তু ফোন কেনে না, যখনই ফোন আসে দেখবি কোনো ফোন মার্কেটে লঞ্চ হলো, ওরা প্রথমেই রিভিউ করে দেয়। তুই কি ভাবিস কি এটা কি রোজ ফোন কিনবে নাকি? আইফোন কত দামি দামি ফোন। তো ওরা কি করে, এদের কোম্পানি ওদের দেয়, যাও ভিডিও বানাও, এর জন্য টাকাও পায় এরা, বুঝতে পারছিস তো? এইগুলো হচ্ছে অ্যাডভার্টাইজিং। তো এই যে ওরা অ্যাড করলো, তাদের তো চলে গেল। এই দেখ না বিরাট কোহলি কত অ্যাড করছে, তাদের টাকা পাচ্ছে। তো এইগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। যত অ্যাড করবে, এরা অ্যাড করছে, তার মানে ভাবছি না নিশ্চয়ই প্রোডাক্টটা খুব ভালো। ভালো করে ভাব, সবাই দেখি বিরাট কোহলি বা অনুষ্কা শর্মা, এই সমস্ত বড় বড় সেলিব্রিটি, ধোনি, এদেরকে দিয়ে অ্যাড করায়। কেন অ্যাড করায়? তো এরা দেখলেই না, যখনই দেখবি এরা অ্যাড করছে, লোকের একটা আকৃষ্ট হবে, অ্যাট্রাক্ট হবে এদের থেকে, এরা তো কিনছে, চলো আমরা প্রোডাক্টটা কিনি। এটা অ্যাডভার্টাইজমেন্ট, ওয়ান টাইপ সেল হয়ে যাচ্ছে। সেল বাড়ছে, আর সেল বাড়ছে মানে প্রফিট হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটাই হচ্ছে ফ্রি স্যাম্পল অ্যাডভার্টাইজমেন্ট। তো ধর সাপোজ ধর এরকম অনেক উদাহরণ হতে পারে। সাপোজ ধর আমি না, আমার একটা মার্কার পেনের ফ্যাক্টরি আছে, মার্কার পেন তৈরি করি, নতুন নতুন মার্কার পেন এসছে। আমি না কিছু দোকান বা কিন্তু কোনো কোচিং সেন্টার চলে গেলাম, আমি বললাম স্যার এই মার্কার পেনটা ইউজ করবেন, ভালো মার্কার পেন, আমি একটা দিয়ে আসলাম, আপনি লিখে দেখবেন কেমন। আমি বললাম না, আমি বললাম লিখে দেখবেন, ইউজ করবেন, ভালো হলে বলবেন, জানাবেন, আমি এসে দিয়ে যাবো। বললো ইউজ করলো, ভালো লাগলো, আমি ফ্রিতেই দিয়েছি। তার পরের বার বললো কি আমাকে এতগুলো মার্কার পেন দিয়ে যেত। তার মানে কি, আমি একটা মার্কার পেন দিলাম, ওতে লাভই হয়ে গেল, সেল হলো, প্রচুর সেল হলো, বুঝতে পারলি তো? তো এরকম টাইপের, এটা হচ্ছে ফ্রি স্যাম্পল। তার মানে কি ভাব, আমার গোডাউন থেকে একটা মার্কার পেন বের করে দিল, তাহলে গোডাউনে মার্কার পেন বেড়ে গেল না কমে গেল? কমে গেল, মানে গুডস কমে গেল। গুডস মানে পারচেস কমে গেল, পারচেস কমে গেল। আর পারচেস তো খরচ, খরচকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট। তার মানে একটা তো বোঝা গেল, ক্রেডিট হলো। কে ক্রেডিট হলো বুঝতে পারলি? পারচেস ক্রেডিট হলো। এই যে ফ্রি স্যাম্পল, এটাকে ফ্রি স্যাম্পলটাকে এতক্ষণ ধরে ঘুরিয়ে ফিরে কি বললাম? অ্যাডভার্টাইজমেন্ট। তা অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? বিজ্ঞাপন খরচ। তা বিজ্ঞাপন খরচ তো বলেই দিচ্ছি, বিজ্ঞাপন খরচ। তা খরচ বাড়ছে, তাহলে কি হবে? ডেবিট। তাহলে কি বলতে পারি জার্নালটা? আমি বলছি অ্যাডভার্টাইজমেন্ট, আমি বলছি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। বই বলছে ফ্রি স্যাম্পল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। কেউ ভুল নয়, কেউ ভুল নয়। আমি একটু বেশি বলে দিলাম, ওরা একটু কম বলেছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ওরা লিখেছে ফ্রি স্যাম্পল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, তুই লিখতেই পারিস। ফ্রি স্যাম্পলটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এটা এই এনটিউ ফাইনাল অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্টে থাকতো। তো ফাইনাল অ্যাকাউন্টে এটা অ্যাডজাস্টমেন্ট থাকলে অ্যাডভার্টাইজমেন্ট পিএল এর ডেবিটে চলে যেত, পারচেস থেকে মাইনাস। ভাব এরকম এন্ট্রি চলে আসে পরীক্ষায়। এই এন্ট্রি গেলে দেখ, আমি দুটো অ্যাডজাস্টমেন্ট শিখিয়ে দিলাম, পরীক্ষায় আসে তার দুটো অ্যাডজাস্টমেন্ট শিখিয়ে দিলাম। 28 নম্বরটা বলছে গুডস কস্টিং রুপিস 2500, like goods costing rupees 2500 given as donation. ঠিক আছে, তো বলছে 2500 টাকার গুডস। আচ্ছা ডোনেশন না দিয়ে কখনো চ্যারিটিও দিতে পারে, চ্যারিটি একই কথা, ডোনেশন না দিয়ে এটা চ্যারিটিও লেখা থাকতে পারে।
চ্যারিটি মানে ডোনেশনে, ঠিক আছে? তো বলছে 2,500 টাকার গুডস আমরা ডোনেশন করেছি। এবার বলি ব্যাপারটা কেমন, ব্যাপারটা বলছি। আমি পাতি উদাহরণ দিচ্ছি, দুর্গাপুজো হচ্ছে না, দুর্গাপুজো বাদ দিয়ে সরস্বতী পুজো যেটা দেখিস পাড়ায়, সরস্বতী পুজো। আচ্ছা, সরস্বতী পুজোর সময় দুদিন মানে পুজো টুজো হলো, তারপরে দিন দেখবি না ভোগ ঠোক খাওয়ানো হয় সবাই মিলে। এবার কি করি আমরা, দোকানে গেলে যায় না, আশেপাশে চাঁদা দিলে তো ভালো, তো দোকানদার বলে ঠিক আছে যাও 5 কেজি চাল আমি দিয়ে দিলাম, বা কোনো দোকানদার বললো আমি ডাল দিয়ে দিলাম, দেয় না? এটাই তো চ্যারিটি, ঠিক আছে? এবার দেখবি পাড়ায় দুর্গা পুজো হচ্ছে, ঠিক আছে, মায়ের মানে অষ্টমীর দিন মায়ের ভোগ রান্না হবে, আমি পুরো মানে অনেক দোকানদার আছে এরকম বললো 2 বস্তা ডাল আমি দিয়ে দেবো, দিয়ে দেয়, অনেক বড় বড় দোকান দিয়ে দেয় 2 বস্তা ডাল দিয়ে দেবো, এরকম হয়। তো এইগুলোকেই বলে চ্যারিটি। তাহলে ভাব ওদের বিজনেস থেকে কি চলে যাচ্ছে, গুডস চলে যাচ্ছে। গুডস চলে যাচ্ছে মানে পারচেস কমে যাচ্ছে, গুডস কমে যাচ্ছে মানে পারচেস কমে যাচ্ছে, আর পারচেস খরচা কমে গেলে ক্রেডিট। তাহলে পারচেসটা হয়ে গেল ক্রেডিট। স্যার ডেবিট কি হবে? ডেবিট কি হবে? ডেবিট খরচাটার নাম কি? চ্যারিটি বা ডোনেশন, ঠিক আছে? চ্যারিটি বা ডোনেশন, ডোনেশন লিখছি। হ্যাঁ বল। কিসের ফান্ড? ও ওটা ফান্ড আলাদা, যখন ইনকাম করবো তখন বলবো, ওটা ফান্ড আলাদা, আমি বুঝবো, বোঝাবো ইনকাম করার সময়। বুঝে গেল? বুঝে গেল? এটা নর্মাল ঘটনা বললাম, এই ঘটনাগুলো থাকতে পারে। আচ্ছা, এইবার আমরা ডিবেট পড়বো। ডিবেট রিবেট জিনিসটা কি আমি তোকে বলে দিচ্ছি। দেখি কি বলেছে এখানে। রিবেট বলছে রিবেট, দেখ আমরা পড়েছিলাম ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট বল, রিবেট বল, আর কি আছে, ট্রেড ডিসকাউন্ট আর রিবেট। মোটামুটি মানে ডিসকাউন্ট আর রিবেট, ডিসকাউন্ট মানেও ছাড়, আর রিবেটও তাই মিন করে, ঠিক আছে? রিবেটও তাই মিন করে, রিবেট মানেও ছাড়, ডিসকাউন্ট মানেও ছাড়। ডিসকাউন্ট মানে বুঝতে পারছিস তো, ডিসকাউন্ট 2 রকমের, ট্রেড ডিসকাউন্ট আছে, ক্যাশ ডিসকাউন্ট আছে, ঠিক আছে? ডিসকাউন্ট মানেও ছাড়, আবার রিবেট মানেও ছাড়। আচ্ছা, ডিসকাউন্ট হিসাবের বইতে রেকর্ড করা হতো, বলতে পারবি? ডিসকাউন্টের কি জার্নাল করতাম ডিসকাউন্ট করার সময়? ডিসকাউন্ট 2 রকম ছিল, ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট রেকর্ড করা হতো, কিন্তু ট্রেড ডিসকাউন্ট রেকর্ড করা হতো না। কিন্তু রিবেট রেকর্ড করা হয়। তার মানে ডিসকাউন্ট মানেও ছাড়, রিবেট মানেও ছাড়, ঠিক আছে? ট্রেড ডিসকাউন্ট রেকর্ড করা হয় না, ক্যাশ ডিসকাউন্ট রেকর্ড করা হয়, রিবেটও রেকর্ড করা হয়, ঠিক আছে? আর ক্যাশ ডিসকাউন্ট জিনিসটা কি? ট্রেড ডিসকাউন্ট তো আমি যদি একবারে যদি প্রচুর গুডস কিনি তখন ট্রেড ডিসকাউন্ট দিয়ে দেয়, বা এমআরপি প্রিন্টেড প্রাইসের উপর একটা ডিসকাউন্ট দেয়, ট্রেড ডিসকাউন্ট। কিন্তু ক্যাশ ডিসকাউন্ট জিনিসটা কি? আমি যখন টাইমলি যদি পেমেন্ট করি বা আগে পেমেন্ট করি তাহলে ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যায়। রিবেট জিনিসটা কি বলতো? যদি খারাপ মাল দেয় না, যদি কখনো খারাপ মাল হয় না তখন ছাড় ফাড় দিয়ে দেয়। দেখি পড়ছি, দেখ বলে দিচ্ছে রিবেট কি বলছে। রিবেট ইজ অলসো আ রিডাকশন ইন ভ্যালু অফ গুডস সোল্ড। আমি যেই গুডসটা মার্কেটে বেচবো তার থেকে দামটা একটু কম হবে, এটাই হচ্ছে রিবেট, ছাড় দেবে। তারপর বলছে কি, বলছে যে অ্যালাউড বাই সেলার, কে এটা অ্যালাউ করে? কে? সেলার, ঠিক আছে? সেলার অফ গুডস, বাট ফর দ্য রিজন আদার দেন ফর হুইচ ট্রেড ডিসকাউন্ট ইজ অ্যালাউ। কিন্তু রিজনটা একটু আলাদা হয়, ট্রেড ডিসকাউন্টে যেই রিজন থাকে এখানে সেই রিজন না। ফর এক্সাম্পল, রিবেট মে বি অ্যালাউড ফর পুয়ার কোয়ালিটি অফ গুডস সোল্ড। মানে পুয়ার কোয়ালিটি গুডস মানে বুঝতে পারছিস তো, মানে একদম খারাপ গুডস যদি হয় তখনই রিবেট হয়। তাহলে রিবেট কিন্তু সবসময় হবে না, পুয়ার কোয়ালিটি গুডসের ক্ষেত্রে কিন্তু রিবেট হবে। মানে বললাম কারণটা আলাদা। ট্রেড ডিসকাউন্ট এরকম হতো, পুয়ার কোয়ালিটি গুডস হলে তোকে ট্রেড ডিসকাউন্ট দিত না, না ট্রেড ডিসকাউন্ট ভালো কোয়ালিটি গুডস হলে ট্রেড ডিসকাউন্ট পেতাম, কিন্তু পুয়ার কোয়ালিটি গুডসের ক্ষেত্রেই একমাত্র রিবেট পাবে। গুডস বিং নট অ্যাজ পার স্পেসিফিকেশন, মানে আপ টু দ্য মার্ক নয়। আপ টু দ্য মার্ক মানে বুঝিস, আমি যেই লেভেলের এক্সপেকটেশন করছি সেরকম লেভেল গুডস পাচ্ছি না। ইট ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেড ডিসকাউন্ট, ঠিক আছে? অ্যাজ ট্রেড ডিসকাউন্ট ইজ অ্যালাউড হায়ার ভলিউম অফ গুডস পারচেজ বাই দ্য পারচেজার, রিবেট ইজ অ্যালাউড ফর রিজন আদার দেন হায়ার ভলিউম অফ গুডস পারচেজ। তো নর্মাল জিনিস বলেছে। এখানে কিছু ডিফারেন্স বলেছে, দেখি। ট্রেড ডিসকাউন্ট, রিবেট আর ক্যাশ ডিসকাউন্ট ডিফারেন্স এইমাত্র আমি বললাম। ট্রেড ডিসকাউন্ট বইতে রেকর্ড করা হয় না, ক্যাশ ডিসকাউন্ট রেকর্ড করা হয়, রিবেট রেকর্ড করা হয়। ভালো কথা বললাম।
ঠিক আছে, এখানে নেচার বলেছে। ট্রেড ডিসকাউন্ট কখন হয়? দেখ, ট্রেড ডিসকাউন্ট কিসের উপর হয়? সেল পারচেজ দুটোর উপরই হয়। ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্ট ওটাও সেল পারচেজ দুটোর উপর হয়, কিন্তু রিবেটটা অনলি সেলের উপর হয়। দেখি আমি কি বলেছে ওটা নেচারটা। বলছে ইট ইজ অ্যালাউড, ট্রেড ডিসকাউন্ট বলছে ইট ইজ অ্যালাউড সেল অর পারচেজ অফ সার্টেন কোয়ান্টিটি। ঠিক আছে, সেল অর পারচেজ সার্টেন কোয়ান্টিটি হবে। রিবেট ইট ইজ অ্যালাউড বিকজ রিজন আদার দ্যান দোজ ফর হুইচ ট্রেড ডিসকাউন্ট ইজ অ্যালাউড, সে বিকজ পুয়ার কোয়ালিটি। মানে রিবেটটা কেন দেওয়া হয়? রিবেটটা ভাই পুয়ার কোয়ালিটি হলে রিবেট দেবে। ঠিক আছে, আর ক্যাশ ডিসকাউন্ট কি বলছে? বলছে তুই যদি টাইমলি পেমেন্ট করে দিস বা টাইমের আগে যদি পেমেন্ট করে দিস তখন ক্যাশ ডিসকাউন্ট পাবি। এটা নেচার অফ ট্রানজাকশন। ঠিক আছে, ট্রেড ডিসকাউন্ট কি বলছে? বোথ ক্যাশ অ্যান্ড ক্রেডিট সেল অর পারচেজ। মানে ট্রেড ডিসকাউন্টটা কি হয়? তুই ক্যাশে গুডস কেন বা ধারে গুডস কেন, ক্যাশে গুডস বেচ বা ধারে গুডস বেচ, সবসময় ট্রেড ডিসকাউন্ট হতে পারে। রিবেট ওটা শুধুমাত্র সেলের ওপর, ক্যাশ সেল ক্রেডিট সেল, কিন্তু ক্যাশ ডিসকাউন্ট অনলি পেমেন্টের সময়। ক্যাশ ডিসকাউন্ট কখন হয়? পেমেন্টের সময়। রেকর্ডিং, ট্রেড ডিসকাউন্ট বললাম, ট্রেড ডিসকাউন্ট তোর রেকর্ড করা হয় না, রিবেট রেকর্ড করা হয়, আর ক্যাশ ডিসকাউন্ট রেকর্ড করা হয়। ডিডাকশন ফ্রম ইনভয়েস, দ্য অ্যামাউন্ট অফ দ্য ট্রেড ডিসকাউন্ট, মানে তোর যে বিলটা থাকে না ট্রেড ডিসকাউন্ট সময়, ট্রেড ডিসকাউন্টটা বাদ যায়। আর রিবেটে কি হয়? ইট ইজ নট ডিডাক্টেড ইনভয়েস বাট ইট ইজ ডিডাক্টেড সেল, সেল থেকে বাদ যায়, সেল থেকে রিবেটটা বাদ যায়, রিবেট সেল থেকে বাদ যাবে, ইনভয়েস থেকে বাদ যাবে না। আর ক্যাশ ডিসকাউন্ট ইট ইজ নট ডিডাক্টেড ইনভয়েস, মানে এখানে বলছে ডিডাকশন ফ্রম ইনভয়েসের কথা বলেছিল। আর লাস্টে একটা পয়েন্ট বলেছে রিলেশন। এগুলো তোদের কখনোই লাগবে না, পরীক্ষায় কোনোদিন দেবে না এইসব জিনিস, আমি জাস্ট এমনি বলে দিলাম। রিলেশনটা কি বলছে? বলছে ট্রেড ডিসকাউন্ট বলছে এটা সেল আর পারচেজের সঙ্গে রিলেটেড, রিবেট অনলি বলছে ইট ইজ রিলেটেড টু সেল অর সেল অ্যান্ড পারচেস অফ গুডস। ঠিক আছে, আর ওটা পেমেন্টের সঙ্গে রিলেটেড, এই বলেছে। তো কিছুই নেই, এত কিছু মাথায় রাখতে হবে না। রিবেটটা কি? যদি পুয়ার কোয়ালিটির গুডস হয় তখনই রিবেট হয়। ঠিক আছে, তো দেখি। আচ্ছা, এবার রিবেট লেখ। হ্যাঁ, রিবেটের উপর একটা জার্নাল করছি। ঠিক আছে, রিবেটটা বোঝালাম তো, রিবেটের উপর একটা জার্নাল করছি। লেখ, কি লিখবি? বলছে গুডস সোল্ড বাই অমিত। লেখ, গুডস সোল্ড বাই অমিত টু বিকাশ। গুডস সোল্ড বাই অমিত টু বিকাশ। তো কোশ্চেনে বলেছে অমিত গুডস বেচেছে কাকে? বিকাশকে গুডস বেচেছে। এমনি তো জার্নাল জানিস, অমিত বিকাশকে গুডস বেচেছে, জার্নাল কি হবে? একজনের বলছে পারচেজ, একজনের বলছে সেলস। বলছে ওয়্যার অফ পুয়ার কোয়ালিটি, তার মানে অমিত যে বিকাশকে গুডস বেচে এটা পুয়ার কোয়ালিটির গুডস, বাজে টাইপের গুডস, এটা একদমই বাজে গুডস। ঠিক আছে, আর বাজে গুডসের ক্ষেত্রে কি পাওয়া যায়? রিবেট পাওয়া যায়। রিবেট, বাজে গুডসের ক্ষেত্রে রিবেট পাওয়া যায়। কমা দিয়ে লেখ, পাশে কমা দিয়ে লেখ অমিত অ্যালাউড হিম রিবেট। অমিত অ্যালাউ করেছে রিবেট রুপিস কত? 1000। মানে কি বলেছে? কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছে অমিত বিকাশকে গুডস বেচেছে। ঠিক আছে স্যার, কত টাকার গুডস? জানি না কত টাকার গুডস বেচে, জানি না, আমার জানি না কত টাকার গুডস পেয়েছে, কিন্তু বলেছে বাজে গুডস বেচেছে, পুয়ার কোয়ালিটি, মানে অনেক নিম্নমানের গুডস পেয়েছে। তো অমিত, বিকাশ বললো তুমি যে গুডস পাঠিয়েছো খুব বাজে গুডস। তো অমিত বললো যে না ঠিক আছে, এর জন্য আমি তোমাকে কিছু অ্যাডজাস্টমেন্ট দেবো, এর জন্য কিছু ব্যবস্থা করো। আমার কাছ থেকে তোমার কাছে বাজে গুডস গেছে, তার জন্য আমি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করব। তো অমিত বলেছে আমি তোমাকে যত টাকার গুডস পাই তার মধ্যে 1000 টাকা ছেড়ে দিলাম। এই ছাড়াটা কিন্তু ডিসকাউন্ট নয়। যখন ইনভয়েস তৈরি হলো তখন যে ডিসকাউন্ট হলো এমআরপির ওপর, ট্রেড ডিসকাউন্ট, ওটা বলিনি। তারপর বিকাশ যখন পেমেন্ট করবে তখন যে ডিসকাউন্ট দিয়েছে সেটা ক্যাশ ডিসকাউন্ট, সেটাও বলিনি। এটা কেন দিয়েছে ডিসকাউন্টটা? এই ডিসকাউন্টটা যেহেতু খারাপ গুডস দিয়ে তাই ডিসকাউন্ট দিল, নাহলে দিত না। কিন্তু খারাপ গুডস নাহলে ডিসকাউন্টটা দিত না। আমার কথাটা বোঝা গেল? এটা হচ্ছে রিবেট। আমরা দেখবি অনেক সময় দোকানে কিছু কিনতে যাই, দেখবি জিনিসটা যদি একটু খারাপ হয় না, একটু কম দাম নেয়, রিবেট। ঠিক আছে, এটা হচ্ছে রিবেট। তার মানে বল না রিবেট দিল কে, নিল কে?
রিবেটটা দিল কে নিল কে? অমিত দিল আর হচ্ছে বিকাশ নিল। তাহলে অমিতের বইটা একটা করি, একবার অমিতের বইতে করি। অমিতের বইতে করছি, অমিতের বইতে করছে, বলছে অমিত দিল রিবেট। অমিত রিবেট দিচ্ছে মানে অমিতের খরচ, তাহলে কি বলবো? রিবেট অ্যালাউড, হ্যাঁ কি না? খরচা তো ডেবিট হয়, এটা তো বোঝাতে হবে না? খরচ তো ডেবিট হবে, খরচ বাড়ছে মানে ডেবিট হবে, তাহলে রিবেট অ্যালাউড খরচ, এটা ডেবিট হচ্ছে। রিবেটটা অ্যালাউ করছে, ডেবিট হবে। রিবেট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। 1000 টাকা টু কাকে রিবেট দিচ্ছে? বিকাশকে। রিবেট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু বিকাশ অ্যাকাউন্ট। ঠিক আছে? আর বিকাশের বইতে কি হবে? আচ্ছা, বিকাশ কি করলো? রিবেট নিল নাকি দিল? নিল। তার মানে ওর ভালো হলো, তো ওর ইনকাম হলো। ইনকাম তো কে, ইনকাম বাড়ছে মানে ক্রেডিট, তাহলে এটা কি হবে? রিবেট রিসিপ্ট। অমিত অ্যাকাউন্ট ডেবিট টু রিবেট রিসিপ্ট। বোঝা গেল? মানে বুঝিয়েছি, এই পার্টির নামগুলো বুঝিয়েছি। অমিত অ্যাকাউন্ট ডেবিট। তো বল, এখন প্রশ্ন করছি স্যার অমিতকে কেন ডেবিট করলেন? আচ্ছা, অমিতই তো টাকা পেতো, অমিতই তো গুডস পেয়েছে, অমিত টাকা পেতো, তাহলে অমিত যত টাকা পেতো তার থেকে 1000 টাকা কম দিলেই হয়ে যাচ্ছে। রিবেট মানে 1000 টাকা কম দেবে। 1000 টাকা কম দেবো কাকে? অমিতকে দেবো। তো অমিতকে যদি 1000 টাকা কম দিই, তাহলে অমিতের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাই কমাতে গেলে ডেবিট করলাম বিকাশের বইতে। একই কনসেপ্ট, কনসেপ্টে কোনো চেঞ্জ নেই, কনসেপ্ট একই। তো বোঝা গেল কি বললাম? এটা হয়ে গেলে বলিস, তারপর করাচ্ছি। নেক্সট, এবার কোশ্চেনটা লেখ, রিবেট অফ রুপিস 2000, লেখ রিবেট অফ রুপিস 2000, রিবেট অফ রুপিস 2000 allowed to Raman, ঠিক আছে, অন গুডস সোল্ড। তাই তো? রিবেট কাকে দিয়েছি? 2000 টাকা। রিবেট 2000 টাকা দিয়েছি, রমানকে দিয়েছি। কেন? আরে দরকার নেই কেন রিবেট দিয়ে, এটা তো বললাম তো, পুয়ার কোয়ালিটি গুডস সোল্ডে রিবেট দেওয়া হয়। তাহলে রিবেট দিয়েছি 2000 টাকা রমানকে, কিসের উপর? গুডস সোল্ডের উপর। তার মানে রিবেটটা কাকে দিয়েছি? রমানকে দিয়েছি। রমানকে রিবেট দিয়েছি, তার মানে রমানকে রিবেট দিয়েছি মানে, তার মানে রিবেটটা আমি কি করলাম? অ্যালাউ করলাম না রিবেট রিসিভ করলাম? অ্যালাউ করলাম। তো অ্যালাউ করা মানে তো খরচ, খরচ বাড়ছে মানে ডেবিট। রিবেট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। টাকা, ঠিক আছে? তো তার মানে রিবেট অ্যালাউ করলাম, তো কাকে রিবেটটা অ্যালাউ করলাম? রমানকে। রমানকে যদি রিবেট অ্যালাউ করি, তাহলে রমানের থেকে বেশি টাকা নেবো নাকি কম টাকা নেবো? কম টাকা নিতে হবে, তাহলে রমানের ব্যালেন্সটা কমবে। রমানের ব্যালেন্স কমছে মানে তাহলে কি হবে? ক্রেডিট হবে। তো বোঝার চেষ্টা করেন, রমান হচ্ছে আমার ডেটার্স। কেন ডেটার্স? রমানকে গুডস পেয়েছি, তাহলে রমান তোমার ডেটার্স, তাহলে ডেটার্স কমছে মানে ক্রেডিট হবে। রমান অ্যাকাউন্ট 2000। নেক্সট, rebate of rupees 3000 received from Kapil. Received of rupees rebate of rupees 3000 received from Kapil, ঠিক আছে, on goods purchase. তো কি বলছে? 3000 টাকা রিবেট পেয়েছি কপিলের থেকে। তো মানে বুঝতেই পারছি কেন রিবেট দিয়েছে, বাজে গুডস দিয়েছে বলে রিবেট দিয়েছে। রিবেট পেয়েছি মানে ইনকাম ক্রেডিট, তাহলে লিখবো টু রিবেট রিসিভড। তো যার থেকে রিবেট পেয়েছি, কার থেকে রিবেট পেয়েছি? কপিলের থেকে রিবেট পেয়েছি। তাহলে কপিলের থেকে রিবেট পেয়েছি, কপিলকে এত টাকা কম দিতে হবে। কপিল আমার ক্রেডিটার্স কমে যাচ্ছে মানে ডেবিট, তাহলে লিখবো কপিল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 3000। বুঝা গেল?